ফুপি, তুমি আবার একটা ছেলের সাথে কথা বলতো? আমি ফায়ান তাত্তুকে বলে দিব। 4 বছর বয়সের ভাতিজা রিহানের কথা শুনে চমকে ওঠে ফিমা। এইটুকু একটা ছেলেও আমাকে ফায়ানের ভয় দেখাচ্ছে। কলেজের একটা অনুষ্ঠানে আমার ভাতিজা রিহানকে সাথে নিয়ে এসেছি। আমার ক্লাসমেট আরহামের সাথে একটু কথা বলছিলাম, তার মধ্যে রিহানের এমন কথা। আরহাম হেসে রিহানকে প্রশ্ন করে, তোমার ফায়ান চাচু কি মানা করেছে তোমার ফুপিকে কোনো ছেলের সাথে কথা বলতে? রিয়ান মাথা নাড়িয়ে উত্তর দেয়, হুম। কেন? ফুফি ছেলেদের মারে তাই। মারে? কথাটা বলে আরহাম আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আমি একটা হাসি দিয়ে রিহানকে নিয়ে চলে যেতে চাইলে আরহাম বলে ওঠে, সীমা, মারো মানে তো বুঝলাম না। আরে রিহান দুষ্টুমি করে বলছে। তাই না রিহান? না। রিহানের সোজা উত্তর শুনে আমি আর দাঁড়ালাম না, চলে এলাম সেখান থেকে রিহানকে নিয়ে। এটা কোনো কাজ করলে তুমি? তুমি জানো আরহামের বড় বোন পুলিশে চাকরি করে? আরহাম যদি জানতে পারতো তবে তো আমার কপালে জেলের ভাত কনফার্ম। আমি জেলে গেলে তোমাকে কে আদর করতো? তুমি কাকে পপি বলে ডাকতে? হুম, বলবোই তো। তুমি কেন ছেলেদের সাথে কথা বলবে? আমি তো ফায়ান তাত্ত্বকে বাড়িতে গিয়েই বলে দিব। বাবা, আমার সোনা বাবা, তুমি কিছু বলো না, আমি তোমাকে অনেক বল কিনে দেব। রিহানের বলের প্রতি আলাদা একটা টান আছে, তাই তাকে এই অফারটা দেওয়া। দেও তবে। আল্লাহ, রিহান রাজি হয়েছে, হাত ছেড়ে বাঁচলাম। রিহানকে কিছু বল কিনে দিয়ে বাবির কাছে দিয়ে বাড়িতে ফিরে শাওয়ার নিয়েই ঘুম দিলাম। ফিমা, উঠো, ফায়ান ভাইয়া এসেছে। বাবির কথা শুনে লাফ দিয়ে উঠে বসে ঘুম থেকে। ঘড়ির দিকে তাকিয়ে 5টার উপর বেজে গেছে, অথচ 4টায় আমার সাথে তার বাড়িতে দেখা করার কথা ছিল। আল্লাহ রক্ষা করো। ফিমা, ফিমা, ফিমার বাচ্চা কই তুই? এই রে, আমার নাম ধরে তো এদিকেই আসতেছে। দৌড়ে গিয়ে বাবিকে পিছন থেকে জড়িয়ে ধরে লুকিয়ে পড়লাম। বাবি প্লিজ বাঁচাও, আজ এই অক্টোপাসটা আমাকে পেলেই জেলে নিয়ে যাবে, বাঁচাও আমায় প্লিজ। এতই যখন ভয় তখন এই মারপিট করিস কেন? একটু তো মেয়েদের মতো থাকতে পারিস। আমি বাঁচাতে পারবো না, ফায়ান যা করার করুক। টাটা বাই বাই। জেলে নিয়ে গেলে একটা লিস্ট করে দিয়ে দিয়ে যাস, কি কি খাবি তা নিয়ে যাবনি। খালার মাইয়ারে তো রে। বাবিকে ধরতে গেলে বাবি দিল দৌড়, তার পিছনে নিলাম আমিও, কিন্তু গিয়ে পড়লাম ওই অক্টোপাসের সামনে। এই রে, এই অক্টোপাস হতো দেখি এখন তার সবগুলো হাত পা দিয়ে জাপটে ধরবে। কথাটা মনে মনে বললেও তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ফায়ান তাত্তু, ভালো আতেন? কথাটা বলেই জিভ কাটলাম। এই রে, ভয়ে একটা আবার কি বলে ফেললাম। তাকিয়ে দেখি উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। এই বয়সে তোর রিহান রিহান হতে ইচ্ছে করেছে বুঝি, নাকি রিহানের মতো বাচ্চার মা হতে ইচ্ছে করছে, কোনটা? আমার দিকে ঝুঁকিয়ে কথাটি বলে ওঠেন তিনি, একদম এসব উল্টাপাল্টা কথা বলবেন না, আমার মোটেও এসবের ইচ্ছা নাই। উল্টাপাল্টা কথা আমি বলছি নাকি তুই? তার কথার পাত্তা না দিয়ে তাকে বললাম, কি বলতে আসছেন বলে চলে যান, আমার কাজ আছে। তোর কলিজায় কি একটু ডর ভয় নাই? হুম। আশ্চর্য, আমি কেন বই পেতে যাব? আমি তো কোনো অন্যায় করিনি। যে কাজটা আপনারা করতে পারেননি সেটাই আমি করে দেখিয়েছি। চল, থানায় যেতে হবে। আমি যাব না। বলে দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে বাইয়াকে ডাকছি, সে যদি বাঁচাতে পারে। শেষ রক্ষা আর হলো না ভাবি। বাইয়া কেউই বাঁচাতে পারলো না আমাকে। এই অক্টোপাসটা ঠিকই থানায় এনে ছেড়েছে আমাকে। ভাই, তোর উকিল না হলে পুলিশ হওয়ার দরকার ছিল। বিড়বিড়িয়ে কথাটা বলে তার দিকে তাকাতেই মাথার মধ্যে আস্ত করে একটা থাপ্পড় মেরে ওড়নাটা মাথায় দিয়ে দিল। পারিস তো গুন্ডামি করতে, অথচ মাথায় কাপড়টা থাকে না। কোন কুনক করে যে তোর সাথে এভাবে ফেসে গেলাম। নিজে ফাঁসছেন না তো আমাকে ফাঁসাতে এসে এখন আহাজারি। আজ এখান থেকে বের হই, শুধু দেখিস তোর উকালতি চুটিয়ে ছাড়বো, শালা অক্টোপাস। আমার ভাবনার মাঝে অফিসার সানভি আমাকে ডেকে পাঠায়। সানভি হলো আরহামের বড় বোন। পুলিশ হলেও আপুটা খুব ভালো। ও
আজ আমার এখানে থাকার আসল কারণ হলো আমি একজন রেপিস্টকে ধরে ইচ্ছে মতো খেলিয়েছি। পারলে হয়তো সেদিন মেরেই ফেলতাম। সেই রেপিস্টকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি, কারণ তার বাবা প্রভাবশালী রাজনীতিবিদ। অথচ আমি তাকে মেরেছি বলে আমার নামে কেস ফাইল হয়েছে। তাই আজ আমাকে এখানে ফায়ান নিয়ে এসেছে। আইনিভাবে যা যা করতে হয় তা ফায়ান আর অফিসার সানভীর সহায়তায় করে বেরিয়ে এলাম থানা থেকে। বাইকে বসে দু পা দুলিয়ে চিন্তা করছিলাম, এই ফায়ান নামের লোকটা আমার পাশে না থাকলে হয়তো আমি এখান থেকে এখন জেলখানার ভিতরে থাকতাম। হেলমেট কে পরবে? ফায়ানের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। তুমি পরবা? এই তোকে কয়দিন বলেছি আমাকে তুমি করে বলবি না? আচ্ছা ফায়ান বলবো। নাম বলাতে উনি রেগে গিয়ে আমার গালে চেপে ধরে বললেন, তোর থেকে গুনে গুনে 7 বছরের বড় আমি। কোন মতলবে আমার নাম ধরে ডাকিস? যে মতলবই করিস না কেন সেটা মাটি চাপা দিয়ে ভালো হয়ে যা, নয়তো ফল ভালো হবে না। কথাগুলো বলে হেলমেটটা নিয়ে আমাকে পরিয়ে দিতে দিতে বলল, চোখে এত তাড়াতাড়ি পানি আসে কেন তোর? আমি কিছু বললাম না, ওনার হাত ছাড়িয়ে হেলমেটটা খুলে ফেলি। সেটা দেখে উনি বলে ওঠে, তোর জন্য কোনো জরিমানা আমি দিতে পারবো না। আর সহ্য হলো না আমার। আমি কি এতই ওনার পর যে তখন থেকে আমাকে এইভাবে অপমানের কথা শুনিয়ে যাচ্ছে? রাগে জেদে হেলমেটটা হাত থেকে আছাড় মেরে ফেলে দিয়ে সেই স্থান ত্যাগ করি। পিছনে আর তাকাইনি। জানি উনি রেগে তাকিয়ে আছে, কিন্তু আমি তাকাইনি আর তাকাবো না। বেহায়া মন, আর একদিনও ওনার কথা বলবি না। যে আমার মন বুঝে না, ভালোবাসা বুঝে না, তার কথা একদিনও বলবি না। কেটে গেছে 2 দিন। সেদিনের পর থেকে ফায়ান নামের এই লোকটার সাথে আর দেখা হয়নি। দেখা হয়নি বলতে ইচ্ছে করেই দেখা করিনি, কিন্তু আজ আর মনকে আটকাতে পারছি না। আজ মনটা বড্ড বেশি আনচান করছে ওনার জন্য। এক পলক দেখার জন্য চোখ দুটি যেন চাতক পাখির মতো অপেক্ষা করছে। তাই সেদিনের কথা অপমান ভুলে বেরিয়ে গেলাম ওনার সাথে দেখা করতে। কালামণি, কেমন আছো? কালামণি আমাকে জড়িয়ে ধরে চুমুকিয়ে বলে ওঠে, আলহামদুলিল্লাহ আমার জান বাচ্চা, ভালো আছি। তুই কেমন আছিস? কতদিন হলো আসিস না, একটু আসলে পারিস না? মানুষ কালামণির বাসায় কত বেড়াতে আসে, আর তুই তো একদমই আসিস না। কালামণি, কলেজের সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকি, তাই আসা হয় না। আচ্ছা বস, আমি তোর জন্য শরবত নিয়ে আসি। আচ্ছা। কালামণির সাথে কতক্ষণ কথা বলে চলে গেলাম ফায়ানের রুমের দিকে। যাকে দেখতে এই বাড়িতে আসা, তাকে না দেখে তো যাব না। আমি জানি উনি এখন বাড়িতেই আছে, কিন্তু ওনার রুমে প্রবেশ করার আগে ওনার বলা কথাগুলো শুনে থমকে দাঁড়ায়। এইমাত্র উনি কি বলল? রাহাত, তোর বোনকে আমার আশপাশে গুড়গুড় করতে মানা করিস, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ওপাশ থেকে কি বললো শুনতে পেলাম না। উনি আবারও বলে ওঠে, তোর বোনের এই ঘোরাঘুরিটা আমার জাস্ট বিরক্ত লাগে। তুই বুঝিয়ে বলে দিস, নয়তো আমি বোঝাতে গেলে আবার তোর ওই নেকা বোনের কান্নার সীমা থাকবে না। আমি কাকে কতটুকু ভালোবাসি তুই তো সেটা ভালো করেই জানিস। কার জন্য এতটা ভালো আছি সেটাও জানিস। তাই আমাকে খারাপ হতে বাধ্য করিস না, তোর বোনকে বলে দিস। আর কিছু শোনার জন্য দাঁড়াতে পারলো না ফিমা। মনটা এলোমেলো হয়ে যাচ্ছে ফিমার। অস্থির মন নিয়ে চলে এলো সেখান থেকে। এসে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে পড়ার টেবিলের ডান সাইডে ফায়ান নাম ফায়ান নামটা কলম দিয়ে কেটে দিয়ে খাটতে লাগলো। উনি কি বললো ওনার জীবনে আগে থেকে একজন আছে? উনি কাউকে ভালোবাসে? যাকে ছোট থেকে ভালোবেসে এসেছি সে আমার না, সে অন্য কারো? আহ, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা করছে। এই ব্যথা কিভাবে কমবে আমার? আমি তো শ্বাস নিতে পারছি না। আমার তো দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটাকে নিয়ে কত শত স্বপ্ন দেখেছি, আমি সেই সব স্বপ্ন রয়ে যাবে? আজ বুঝতে পারছি একতরফা ভালোবাসার মধ্যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। আল্লাহ, কেন আমাকে এই কষ্টের মধ্যে ফেললা? আমি তো সইতে পারছি না। যে আমার হবে না তার জন্য মনে কেন এত ভালোবাসা? সেদিনের বলা ওনার প্রতিটা কথার পিছনে কারণ তাহলে এটাই, ওনার জীবনে আগে থেকেই একজন আছে, তাই উনি আমার ভালোবাসাটা বুঝেও না বোঝার ভান করে থাকতেন।
প্রতি পদে পদে উনি আমাকে এভাবে অপমান করে গেছেন, আর আমি বোকা সেসব পাত্তা না দিয়ে নির্লজ্জের মতো ওনার পিছু পিছু ঘুরেছি। ছি ফিমা, তুই কবে এত নির্লজ্জ হলি? কথাটা বলে ফিমা নিজেই নিজের গালে থাপড় মারতে থাকে আর আহাজারি করে বলতে থাকে, হে আল্লাহ, তুমি কেন ফায়ানকে আমার করে এই দুনিয়াতে পাঠালে না? এই মানুষটাকে তো আমি বড্ড বেশি ভালোবাসি, সে অন্য কাউকে ভালোবাসে এটা জেনেও কিভাবে আমি তাকে বলে থাকবো? কিন্তু আমাকে তো তাকে বলে থাকতেই হবে। তার জীবনে কেউ না থাকতো তখন না হয় নির্লজ্জের মতো তার পিছু পড়ে থাকতাম, কিন্তু ওনার জীবনে তো একজন আছে, তাই আমাকে তাকে বলতেই হবে। বেশ, তাহলে তাই হোক। আমি কারো জীবনে তৃতীয় কোনো ব্যক্তি হয়ে থাকতে চাই না, আর না চাইবো ওনার ক্ষতি। আমার ওনার জন্য মনের সত্য ভালোবাসাটা না হয় আড়াল করেই রাখবো। উনি যাকে ভালোবাসে তাকে নিয়ে না হয় সুখী হোক, তবে ওনার সামনে আর কখনো যাব না। ওনার সামনে পড়লেই মনের ভিতরটা আর লুকাতে পারি না। আর এখন তো জেনে গেছি ওনার জীবনে একজন আছে, এটা জানার পর নিজেকে কিভাবে ওনার সামনে ঠিক করে রাখবো? এই যন্ত্রণা যে কাটা খেয়ে নুনে চিটার মতো লাগবে ওনাকে দেখলে সামনে। নিজ মনে সিদ্ধান্ত নিলে ফিমা সে দেশ ছেড়ে দিবে, স্টুডেন্ট ভিসা নিয়ে জাপান চলে যাবে। কিন্তু সেটা করতেও অনেক সময় লাগবে, কারণ তার নামে অলরেডি একটা পুলিশ কেস আছে, আর কাগজপত্রের ঝামেলা তো আছেই। তাই সে সিদ্ধান্ত নেয় আগে তাকে বাড়ি ছাড়তে হবে, নয়তো ফায়ান নামক লোকটার সাথে প্রতিনিয়ত দেখা হবে আর তার মনের ভিতর জ্বর বয়ে যাবে। চোখ মুছে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল ফিমা। রাহাতের সাথে কথা বলার জন্য রাহাতের রুমে গিয়ে দেখে রাহাত রিহানের সাথে খেলা করছে। ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। ভাইয়া, আমি হোস্টেলে চলে যাব। রাহাত অবাক হয়ে তাকায় ছোট বোনের দিকে, অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি বললি? ভাইয়া, আমি হোস্টেলে থেকে এবার পড়াশোনা করব। প্রতিদিন এতটা রাস্তা জার্নি করতে ভালো লাগে না। তাছাড়া সামনে পরীক্ষা, তার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। আমার স্বপ্নটা বড়, তাই হেলাফেলা করে সময় নষ্ট করতে চাই না। সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো বাড়িতে থেকেও করতে পারিস। জানি ভাইয়া এভাবে মানবে না, তাই একটু জেদ দেখিয়েই বললাম। আমি হোস্টেলে চলে যাব মানে যাবই, আমাকে তুমি একটা দিন এটা দিয়ে বাধা দিবা না ভাইয়া। রাহাত ফিমার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে ওঠে, কি হয়েছে ফিমা? কেন এমন করছিস? কেন এমন করছিস তুই? কেন এমন করছিস তুমি জানো না? নাকি ফায়ানের মতো তুমিও সবটা বুঝে না বোঝার ভান করছো? ফায়ান যে অন্য কাউকে ভালোবাসে সেটা তুমি জানতে, আমি ফায়ানকে ভালোবাসি সেটাও তুমি জানতে, তাহলে কেন তুমি আমাকে একবারের জন্য বললা না ফায়ানের জীবনে কেউ আছে? কেন বললে না ভাইয়া? কেন বললে না? কথাগুলো বলতে বলতে ফিমায় কান্নায় ভেঙে পড়ে। ফিমাকে এই অবস্থায় দেখে রাহাতেরও চোখে পানি চলে আসে। এক হাতে বোনকে জড়িয়ে ধরে রাহাত, শান্ত হ বোন, সবকিছুর পিছনে একটা কারণ আছে যেটা তুই জানিস না। হিমা রাহাতের থেকে নিজেকে ছাড়িয়ে বলে বলে ওঠে, আমি আর কিছু জানতেও চাই না। আমি হোস্টেলে চলে যাব মানে যাবই, সেটার ব্যবস্থা করে দাও। আর কোনোদিন ফায়ান নামক লোকটার সামনে আমি পড়তে চাই না। মন থেকে চিরতরে এই লোকটাকে মুছে দিয়ে জীবনটা নতুন করে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। সীমা আর কিছু বলে না, চলে যায় সেখান থেকে। সীমার চলে যাওয়া দেখে রাহাত নিজ মনে বলে ওঠে, তুই সবটা যতটা সহজভাবে ভাবছিস, সবটা এতটা সহজ নয় রে বোন। মাঝে দিয়ে কেটে গেছে অনেক দিন। ফিমা বাড়ি ছেড়ে এখন হোস্টেলেই থাকে। বৃহস্পতিবার সব বান্ধবীরা বাড়ি গেলেও ফিমা হোস্টেলেই থেকে যায়। মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছিল, আজ তাকেই বলতে হবে কতটা প্রয়োজন। একজনকে বলার জন্য বাড়ির কথাও ভুলে থাকার চেষ্টা করে, নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখে যাতে ফায়ানের কথা মনে না পড়ে। রাহাত অনেকবার এসেছে ফিমাকে নিতে, কিন্তু সে যায়নি। আজ বুধবার ফিমার ক্লাস শেষ করে বের হতে পিছন থেকে ডেকে ওঠে কেউ, ফিমো। পরিচিত গলার আওয়াজ পেয়ে বুকটা দপ করে ওঠে ফিমার। উম, গলাটা চিনতে পেরে চিনতে পেরে যায় ফিমা, কিন্তু পিছনে না ফিরে সোজা চলে যায় কমন রুমে। সেখানে গিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে চোখ মুছে ভালো করে পানি দিয়ে বেরিয়ে আসে সেখান থেকে।
পিছন থেকে যে ব্যক্তিটি ডাক দিয়েছিল সে এখন ফিমার সামনে। এক পলকও ফায়ানের মুখের দিকে তাকালো না ফিমা। তাকালে হয়তো দেখতে পারতো ফায়ান তার দিকে কিভাবে তাকিয়ে আছে। কি রে, তখন ডাকলাম শুনলি না কেন? ফায়ানের নরম গলার কথা শুনে ফিমার মনটা এলোমেলো হয়ে ওঠে। যার সামনে না পড়ার জন্য বাড়ি ছাড়লাম, আজ সেই সামনে। ফিমা নিজেকে সামলে আস্তে করে বলে ওঠে, ক্লাস আছে আমার, আসি। বাড়ি যাস না কেন? এমনি। কবে যাবি বাড়িতে? জানি না। বলে চলে আসতে নিলে ফায়ান তার হাতে থাকা একটা শপিং ব্যাগ ফিমার হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, মা পাঠিয়েছে, কে নিস। হিমা কিছু না বলে ব্যাগটা হাতে নিয়েই চলে আসে সেখান থেকে। ফায়ান নিষ্পলক চোখে তাকিয়ে তাকিয়ে ফিমার যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, পাথর হয়ে গেছিস। রিহান অসুস্থ অবস্থায় শুয়ে আছে, গতকাল থেকে খুব জ্বর ছেলেটার। লিনা পাশেই বসে আছে, ওষুধ খাওয়ানোর পরও জ্বর কমে না। জ্বরের গোড়ে রিহান বলে ওঠে, ফুপি আতো আতো ফুপি। রিহানের কথায় নীলা ফুফিয়ে কেঁদে ওঠে। গতকাল থেকে এভাবে কতবার যে ফিমার কথা বলল ছেলেটা। ফুফিকে যে বড্ড বেশি ভালোবাসে। ফোন দেয় ফিমার কাছে, প্রথম রিং হয়ে কেটে যায়, কিছুক্ষণ পর ফিমা কল ব্যাক করে, ভাবি কল দিছিলা? কান্না জড়িত কণ্ঠে নীলা বলে ওঠে, রিহান অসুস্থ, জ্বরের ঘোরে শুধু তোর কথা বলছে, একটু আসবি? আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দেয় ফিমা। রিহানের অসুস্থ শুনে সীমার মনটা খারাপ হয়ে যায়। যত যাই হোক, একমাত্র বাইপোকে খুব আদর করে ফিমা। রিহানের অসুস্থতার কথা শুনে আর নিজেকে আটকাতে পারে না, তাই কোনো আপত্তি না করে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। 25 দিন পর আজ ফিমা তার বাড়িতে যাচ্ছে। কি রে, অবশেষে তাহলে বাড়িতে আসলি? ফিমা বাড়িতে ঢোকার পথে দেখা হয় ফায়ানের সাথে। ফিমা ফায়ানকে দেখেও না দেখার ভান করে পাশ কেটে আসতে নিলেই ফায়ান বলে ওঠে কথাটা। ফিমা ফায়ানের দিকে এক পলক তাকিয়ে চলে আসতে নিলে ফায়ান ফিমার হাতে ব্যাগটা ধরে আটকায়। বড়রা কিছু বললে তার উত্তর দিতে হয়। দিন দিন এমন বেয়াদব হয়ে যাচ্ছিস কেন? এমনটাই তো চেয়েছিলেন। কেমন চেয়েছিলাম? পথ চারণ। না ছাড়লে কি করবি? ফায়ানের এমন কথা শুনে ফিমার রাগ হলেও মাথা ঠান্ডায় বলে ওঠে, কিছুই করব না, বরং আপনি আমার পথে না পড়লেই খুশি হব। তুই যে আমার সাথে দাঁড়িয়ে তুই যে আমার পথে দাঁড়িয়ে আছিস, আমি আপনার পথ কবেই ছেড়ে দিয়েছি। কথাটা শোনার পর ফায়ানের হাতটা ব্যাগ থেকে সরে আসে, সেটা খেয়াল করে ফিমা চলে আসে। ফায়ান তাকিয়ে তাকিয়ে ফিমার যাওয়ার দিকে, তখনই আগমন ঘটে রাহাতের। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর বোনটা পাল্টে গেছে রে, তোর তো খুশি হওয়ার কথা। ফায়ান মুচকি হাসি দিয়ে রাহাতের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, মা তোর শাশুড়ি মানে ছোট খালার বাড়িতে গেছে, আজ আর বাড়িতে গিয়ে লাভ নেই, ভাবছি আজ তোর বাসাতেই থেকে যাব। ফায়ান এমন কিছু করিস না যাতে সীমা আর বাড়িতে না থাকে, অনেকদিন পর আজ একটু বাড়িতে আসছে, একটু শান্তিতে থাকতে দিয়ে ওকে। আশ্চর্য তো, আমার এখানে টাকা নিয়ে তোর বোনের কি সমস্যা, সেটা তুই ভালো করেই জানিস। রিহানকে কোলে নিয়ে বসে আছে ফিমা, আর লিনা রিহানকে ভাত খাইয়ে দিচ্ছে। ছেলেটা 2 দিন পর ভাত মুখে তুললো তার ফুফির আশাতে। 2 দিনের জ্বরে ছেলেটার মুখ একদম শুকিয়ে গেছে। মুখের ভাতটুকু শেষ করে রিহান ফিমাকে বলে ওঠে, ফুফি তুমি আমার সাথে থাকবা, আমি তোমালে অনেক মিট করলি। ফিমা রিহানের গালে একটা চুমু খেয়ে বলে ওঠে, ঠিক আছে বাবা যান, থাকবো। হঠাৎ ফিমার ফোনটা বেজে ওঠে। ফিমা ফোনটা হাতে নিয়ে রিহানকে বলে ওঠে, বাজান তুমি ভাত খাও, ফুফি ফোনটা রিসিভ করে আসছি। আত্মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আরহাম? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফিমা তোমার কাছে জাকির স্যারের নাম্বার আছে? হ্যাঁ আছে তো। আপনার হঠাৎ কি কাজ লাগলো এই রাতের বেলা? বই কিনবো, সেটা নিয়েই কথা বলার ছিল। বই তো একটাও কিনিনি, পরীক্ষা দিতে হলে তো কিনতেই হবে। আরহামের কথা শুনে ফিমা অবাক হয়ে যায়, মানে এই পুরা বছর বই ছাড়া কিভাবে কি? বাকি যে পরীক্ষা দিয়েছেন সেসব কিভাবে দিলেন? আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার এত পড়তে হয় না। ফিমা হেসে বলে ওঠে, তাই নাকি? হুম। আচ্ছা আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি। কি রে, কার সাথে কথা বলছিস এত রাতে? পিছন থেকে ফায়ান বলে ওঠে কথাটা। ফায়ানের কথা শুনে ফিমার আয়ানের কথা উত্তর না দিয়ে ফায়ানকে শুনে শুনে বলে ওঠে, আচ্ছা আরহাম, আমি তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, তুমি
কথা বলে আমাকে কল দিও, এখন রাখি। অপর পাশের কথা শোনার আগেই ফিমা কল কেটে দেয়। ফিমা জানে আরহাম তন্দা খেয়ে আছে তুমি করে বলাতে। এখন ফোনটা না কাটলে হাজারটা প্রশ্ন করতো, কিন্তু ফিমা হিমা ফায়ানকে শোনানোর জন্যই এভাবে কথাটা বলেছে। এই আরহামটা কে? ফায়ান ভ্রুকুচকে কথাটা জিজ্ঞেস করে ফিমাকে। আপনাকে বলার প্রয়োজন বোধ করি না, বলেই জাকির স্যারের ফোন নাম্বারটা কল লিস্ট থেকে নিয়ে কপি করে আরহামকে পাঠাতে যাবে তখনই ফায়ান ফোনটা নিয়ে নেয়। ফোনটা দিন, আমি এখানে তোর সাথে কথা বলছি, আর তুই আমাকে পাত্তা না দিয়ে ফোনে ব্যস্ততা দেখাচ্ছিস। কি আছে এই ফোনে, আমিও একটু দেখি। ফোন একটা মানুষের ব্যক্তিগত জিনিস, এটাতে এভাবে হামলে না পড়লেও পারেন। ফোনটা দিন, ভালো করে বলছি। ফিমার কথা পাত্তা না দিয়ে ফায়ান ফোনটার দিকে তাকায়। ফোনের লক খোলা ছিল তাই দেখতে অসুবিধা হলো না। এই আরহামটা কে বলতে বাধ্য নয়। কথাটা বলে চু মেরে ফোনটা নিয়ে চলে যায় ফিমা। পাখির কিচিমিচিরে ডাকে ঘুম ভাঙে ফিমার। অনেকদিন পর একটু শান্তির ঘুম ঘুমালো ফিমা। নিজের বাড়ির মতো শান্তি অন্য কোথাও নেই। যতই হোস্টেলে শান্তি খুঁজুক, কিন্তু প্রকৃত শান্তি তো নিজের বাড়িতেই। গুম গুম চোখে পাশ থেকে ফোনটা নেওয়ার জন্য হাত বাড়াতেই টের পায় ফোনটা সেখানে নেই। পুরা ঘর খুঁজে কিন্তু ফোনটা কোথাও নেই। রাহাতের ফোন থেকেও কল দেয়, কিন্তু ফোন বন্ধ। আশ্চর্য তো, ফোনটা কই গেল? ফোন কি অন্য কোথাও রেখেছিস? না ভাবি, গড়েই ছিল, পাচ্ছি না। ভাইয়া আরেকটা কল দাও তো। দিছি, বন্ধই বলতেছে। কি রে, সকাল সকাল তোরা তিনজন মিলে কি নিয়ে এত গোল বৈঠক করছিস? সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে ওঠে ফায়ান। ফায়ানের দিকে চোখ যেতে ফিমার মনে সে পুরনো কতটা যেন নাড়া দিয়ে ওঠে। যতই মনকে বোঝাতে চায় সে তার নয়, তারপরও বেহায়া মন সেটা বোঝে না। ফিমার চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলে ওঠে, তাকাস না ফিমা, সে তোর নয়, অন্য কারো। আরে ফিমা ফোনটা খুঁজে পাচ্ছে না। ফিমার পাশ থেকে লিনা বলে ওঠে কথাটা। ফিমার কথার উত্তরে ফায়ান বলে ওঠে, ফোনের তো হাত পা গজায় নিয়ে যে উড়ে যাবে। দেখ, হয়তো বা ফোনের মালিক ফোন গিলে ফেলেছে, নাকি কাউকে ভালোবেসে উপহার দিয়েছে। ফায়ানের কথায় মাথায় বিগড়ে যায় ফিমার। একে তো ফোন পাচ্ছে না, মাথা ঠিক নেই, তার উপর এই লোকটার এমন কোচানো কথা। ফিমা রেগেই বলে ওঠে, অসহ্য লোক একটা। এখন তো অসহ্য লোকের তালিকাতেই আমি থাকবো। আর সহ্য করার লোকের তো তোর অভাব নেই। না নেই, আপনার কোনো সমস্যা? অনেক সমস্যা। সমস্যা থাকলে ভাইয়াকে বলুন, সে ডাক্তার চিকিৎসা করে দেবে। অযথা আমার পিছিয়ে পড়তে আসবেন না। সীমার কথা লিনা শব্দ করে হেসে ওঠে। লিনার হাসি শুনে ফায়ান রেগে তাকায় লিনার দিকে। অমনি লিনার মুখের হাসিটা নিমিষেই অন্ধকারে ডেকে যায়। ফিমা খাওয়ার টেবিলে বসে বলে ওঠে, ভাবি নাস্তা দাও, নাস্তা করেই আমি চলে যাব। ফিমার কথা শুনে রাহাত এগিয়ে এসে বলে ওঠে, কাল আসলি আর আজই চলে যাবি? তো কি করব? মা বাবা নেই, টাকার জন্য আমরা দুই ভাই বোন। তুই বাড়িতে থাকিস না, আমার কষ্ট হয় রে বোন। তুই বাড়িতে থাকলে মনে হয় বাবা মা নেই তো কি হয়েছে, আমার কলেজের টুকরা বোনটা তো আমার পাশে আছে। এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আমার ভিতরটা খালি খালি লাগে। হোস্টেলে না থেকে বাড়িতে থাকলে হয় না? রাহাতের কথা শুনে ফিমার চোখ দিয়ে পানি চলে আসে। ফিমাও তো হোস্টেলে থাকতে চায় না, সেও তো চায় তার ভাইয়ের বাবি ভাতিজার সাথে এই বাড়িতে হাসি খুশি থাকতে। কিন্তু এই ফায়ান নামক লোকটার জন্য সেটা সম্ভব হচ্ছে না। সে সামনে আসলেই পুরনো কতটা নাড়া দিয়ে ওঠে। সে হুটহাট চলে আসে এই বাড়িতে, তাকে দেখলেই মনের ভিতর জ্বর বয়ে যায়। এই মানুষটাকে বলতেই তো সে বাড়ি ছেড়েছে, অথচ একটা দিন বাড়িতে এসেছে, সেদিনই উনি এসে আমার শান্তিটা অশান্তি বানিয়ে ফেলেছে। রাহাত সীমার চোখটা মুছে দিয়ে আবার বলে, হোস্টেলে থেকে চলে আয়, সব ঠিক হয়ে যাবে। কাকে কি বলছিস? তোর বোন তো এখন পাথর হয়ে গেছে। পাশ থেকে ফায়ান কথাটা বলে খাওয়ার টেবিল ফিরায় ফিমার পাশেই বসে পড়ে। সেটা দেখে ফিমা কিছু বলে না, কিন্তু রাহাত ফায়ানকে বলে ওঠে, সব কিছুতে তোর বাম হাত না ঢোকালেও হয়। আশ্চর্য, আমি হাত ঢুকালাম কোথায়? আমি তো জাস্ট মুখ দিয়ে একটা কথা বললাম। আর তাছাড়া তোর বোন কোন সুখে যে হোস্টেলে গেছে সেটা আল্লাহ ভালো জানে। ফায়ানের আর একটা কথাও শুনতে ইচ্ছে করছে না ফিমার, তাই উঠে চলে যায় ফিমা। সেটা দেখে রাহাত উঠে ফায়ানকে
শান্তি হয়েছে তোর? এমনই তো চাইছিলি, কেন এমন করছিস তুই? কি পাস এসব করে? একদিকে নিজেও পড়ছিস, আমার বোনটাকেও পড়াচ্ছিস। ফুটতে দে, ফুললেই কাটি শোনা হবে। ফিমা একটু দাঁড়া, কথা আছে। কি কথা ফায়ান ভাইয়া? ফিমার মুখে ভাইয়া ডাকটা শুনে ফায়ানের মুখটা কালো হয়ে যায়। চল তোকে কলেজে নামিয়ে দিয়ে আসি। আমার তো বাইক আছে, আমি বাইকেই চলে যাব। আপনার এত কষ্ট করতে হবে না আমার জন্য, আবার আপনার জরিমানাও টরিমানাও হয়ে যেতে পারে। কেন বেকার আমার জন্য ঝামেলায় পড়বেন? ফায়ান বুঝতে পারে ফিমার সাথে সে এতদিন যে আচরণগুলো করেছে সেই সবই এখন রিটার্ন করছে। ফায়ান কিছু না বলেই ফিমার হাত ধরে গাড়িতে টেনে ওঠাতে নিলে ফিমা ফায়ানের হাতে হাতে কামড় দিয়ে দৌড় দেয়। তার পিছু নেয় ফায়ান। খুব ব্যথা পেয়েছে হাতে, কামড় দিয়ে খুব রেগে গেছে ফায়ান, তাই যত দ্রুত দৌড়ে দিয়ে ফিমাকে ধরার জন্য। কিন্তু ফিমাকে ধরার আগে ফিমা রাস্তায় পড়ে থাকে, ইটের টুকরোর সাথে পা বেজে পড়ে যায় আর মাথায় গিয়ে আঘাত পায়। সেটা দেখে ফায়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফায়ান চিৎকার করে ওঠে, ফিমু! ইয়া আল্লাহ, কতখানি কেটে গেছে, এখনই হাসপাতালে নিতে হবে। ছাড়ুন, আমি ঠিক আছি। একদম চুপ, বেশি কথা বললে কানের গোড়ায় দিব একটা চড়। ফিমা আর কিছু বলে না। ফায়ান ফিমাকে কুলে তুলে নেয়। ফিমা চোখ মুখ বন্ধ খিচে বন্ধ করে নেয়। এটা কি হলো? ফায়ান ফিমাকে কোলে নিয়েছে, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? ফিমা যেন বিশ্বাসই করতে পারছে না। হঠাৎ করে মনে আসে ফায়ান অন্য একজনকে ভালোবাসে। কথাটা মাথায় আসতেই ফিমা নামার জন্য চেষ্টা করতে থাকে। নামান আমাকে, আমি মাথায় ব্যথা পেয়েছি, পায়ে না, হেঁটে যেতে পারবো আমি। একদম চুপ, কার সাথে রাগ দেখাচ্ছেন? আমি মোটেও আপনাকে ভয় পাই না, তাই আমার সাথে বসগিরি দেখাতে আসবেন না। ফায়ান ফিমার কথার কোনো পাত্তা না দিয়ে ফিমাকে গাড়ির ভিতর নিয়ে বসায় আর নিজে উঠে বসে ড্রাইভিং সিটে। ফিমা কিছু বলে না, মাথাটা এলিয়ে দেয় সিটে। ফায়ান রুমালটা এগিয়ে দিয়ে বলে, এটা দিয়ে খাটা জায়গাটা চাপ দিয়ে ধরে রাখ, নয়তো রক্ত পড়তে থাকবে। ফিমা কথা শুনে রুমাল দিয়ে মাথাটা চেপে ধরে। কেন এমন ছোটাছুটি করিস ফিমু? দেখ তো কতটা ব্যথা পেয়েছিস। মানসিকভাবে যে ব্যথা দিয়েছেন সেই ব্যথার কাছে এটা কিছুই না। তুই এখনো অনেক ছোট, আমাকে বোঝার বয়স তোর এখনো হয়নি। আমি যদি বলি আমাকে বোঝার বয়স আপনার হয়নি, তোকে না বোঝার মতো আমার কাছে কিছুই নেই। সব বুঝিও কেন এভাবে আমাকে কষ্ট দিলেন? আমার ছোট্ট মনটাকে ভেঙে চুরমার করে দিলেন কেন? ফিমা খেদে ফেলে সেটা দেখে ফায়ান এক হাতে গাড়ি ড্রাইভ করে আর এক হাতে ফিমাকে জড়িয়ে ধরে। শান্ত হ ফিমা। ফিমা এভাবেই চোখ দুটো বন্ধ করে ফায়ানের খাদে মাথা রেখে শুয়ে থাকে। চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে। এখন কিছু বলতে ইচ্ছে করছে না, নড়তেও ইচ্ছে করছে না। শরীরটা দুর্বল লাগছে খুব, তবে মনটা কেমন যেন হালকা লাগছে। ফিমাকে নিয়ে রাহাতের হসপিটালেই এসেছে ফায়ান। ফিমার মাথায় রক্ত দেখে রাহাত চিন্তিত হয়ে পড়ে। কিছু না বলে যত্ন সহকারে বোনের মাথায় ব্যান্ডেজ করে দেয়। আঘাতটা ততটা গভীর নয়, তবে অনেকটা কেটে গেছে। ব্যান্ডেজ করে ফিমাকে তার কেবিনে বসে বাইরে এসে রাহাত ফায়ানকে জিজ্ঞাসা করে, কি করেছিস ফিমার সাথে? মাথাটা কাটলো কিভাবে? পড়ে গেছে। কিভাবে পড়লো? ফায়ান রাহাতকে সবটা খুলে বলে। সবটা শুনে রাহাত অনেকটা দীর্ঘশ্বাস ফেলে। এই সুযোগে অন্তত তোর বোন কয়েকদিন বাড়িতেই থাকবে, ততদিন তুই অন্তত আর বাড়িতে আসিস না। কেন? আমার বোনটা কষ্ট পায়। আচ্ছা, আসবো না, তবে এখন তো তোর বোনকে বাড়িতে রেখে আসতে পারবো। আমার সাথে যাবে ফিমা, তুই এতটা করেছিস তার জন্য ধন্যবাদ। ফায়ান হেসে বলে ওঠে, ফিমাকে আমি নিয়ে এসেছি, তাই আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ফায়ান আর দাঁড়ায় না, কেবিনের ভিতর থেকে ফিমাকে নিয়ে বেরিয়ে আসে। ফিমার শরীর ভালো লাগছে না, মাথাটাও ব্যথা করছে, তাই সেও আর পাগলামি করেনি, ফায়ানের সাথেই চলে আসে। বাড়িতে এসেই ফায়ান লিনাকে ডাকতে থাকে। ফায়ান ডাক শুনে লিনা দৌড়ে এসে দেখে ফিমার মাথায় ব্যান্ডেজ। উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে, কি রে, মাথায় ব্যথা পেলি কি করে? পড়ে গেছি। কিভাবে পড়লি? পরে বলবো। ব্যথা করছে? না। লিনা, ফিমোর জন্য কিছু খাবার নিয়ে আয়, আমি খাইয়ে দিয়ে মেডিসিনগুলো দিয়ে চলে যাব। আমি খেয়ে নিতে পারবো, আপনি আসতে পারেন। ফিমার ফায়ানের হাত থেকে ওষুধের ব্যাগটা নিয়ে চলে যায়। ফায়ান শুধু তাকিয়ে তাকিয়ে যাওয়ার দিকে। তখন লিনা পাশে এসে দাঁড়িয়ে বলে ওঠে, মনের কথা বলছো না কেন? সময় হয়নি। অবহেলা যে করছো সহ্য করো কিভাবে? এর থেকে অনেক বেশি অবহেলা করেছি, তার ফল হিসেবে না হয় এইটুকুই থাক।
রুমে এসে শুয়ে আছে ফিমা। ফিমাকে এভাবেই তাকতে দেখে এগিয়ে আসে লিনা। কি রে, এভাবেই রয়েছিস কেন? শরীর ভালো লাগছে না? ফিমা চোখ খুলে বলে, শরীরটা দুর্বল লাগছে। এই দুধটা খেয়ে নে, গরম দুধ খেলে ভালো লাগবে। খেয়ে দেখ ঘুমাতে পারিস কিনা। আচ্ছা। তোর বোনটাকে আমায় দিয়ে দে রাহাত, খুব যত্নে খুব আদরে রাখবো। বোনটাকে তো তোকেই দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো তাকে যত্ন করে না রেখে অবহেলাই করে গেলি। তোর অবহেলার কারণে আমার বোনটা আজ আমার সাথে নেই। আমি অবহেলা করেছি, আবার আমিই যত্ন করব। আর ভালোবাসা, ভালোবাসি, তাহলে সেটা তুই গিয়ে বল যাকে ভালোবাসিস। অবহেলা করে কষ্ট দিয়ে তাকে পাথর বানিয়ে দিয়েছি, এখন আমিই তার অবহেলার পাত্র। তার অবহেলায় বুঝতে পেরেছি তাকেই আমি ভালোবাসি, তাকে ছাড়া আমার চলবে না, তাকেই আমার লাগবে। সেদিন ওসব না করলেও পারতি। সেদিন ওসব না করলে বুঝতেই পারতাম না আমি তোর বোনকে কতটা ভালোবাসি। যখন তুমি তুমি করে পিছনে পিছনে ঘুরতো তখন খুব বিরক্ত লাগতো। যেদিন আমার বাড়িতে গেল সেদিন ফেমুকে শোনানোর জন্যই তোর সাথে ওভাবে কথা বলেছি, যাতে আমার পেছনে পেছন আর না করে। কিন্তু ও যে এভাবে বদলে গিয়েছে, আমাকে এমন অবহেলা করবে বুঝতেই পারিনি। কিন্তু এটা বুঝতে পেরেছি আমি ফিমুকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। ফিমু হোস্টেলে চলে যাওয়ার পর কতদিন যে লুকিয়ে দেখতে গেছি তার হিসেব নেই। তাকে এক পলক দেখার জন্য চোখ দুটো চটপট করে দেখলে যেন চোখ আর মনের শান্তি। এত ভালো কবে বাসলি জানি না, তবে খুব বেশি ভালোবাসি, একেবারে আমার করে নিতে চাই। সম্ভব না মানে? মানে হলো এখন আর ফিমা তোকে ভালোবাসে না, সে তার জীবন নিয়ে এখন ভালোই আছে। প্ল্যান করছে এই বছর এইচএসসিটা দিয়ে জাপান যাবে স্টুডেন্ট বিষয়, সেখানে গিয়ে বাকি লেখাপড়া শেষ করবে। এসব তো কিছু আমি জানি না। এমন তো হতে পারে না, এটাই হবে। তুই তুই তুইও ফিমাকে বলে যা, আমার বোনটাকে তার জীবন নিয়ে একটু শান্তিতে থাকতে দে, আর জ্বালাস না। আমার মা বাবা হারা বোনটাকে, ছোট বয়সে বাবা মাকে হারিয়েছে। আমি যাই একটু বাবা মার আদর পেয়েছি, কিন্তু আমার বোন তো মায়ের আঁচলের গন্ধ কেমন সেটা বোঝার আগেই মাকে হারিয়েছে। তাই তোর কাছে আমার অনুরোধ, আমার বোনকে তার মতো করে ভালো থাকতে দে। ফায়ান হেসে ওঠে। হাসছিস কেন? হাসছি তুই ইমোশনাল কথা বলছিস বলে। তোর এইসব ইমোশনাল কথাই আমি বলছি না। তোর বোন ভালোবাসুক আর না বাসুক, আমি যখন ভালোবেসেছি তাকে আমার করেই নিবই। তো তাতে তুই রাজি থাকলেও সই, না থাকলেও সই। আর রইল জাপান, তোর বোনের ভবিষ্যৎ জাপান হবে আমার বাড়ি, আর ভিসা হবে আমি, মানে স্বামী। আমার বোনকে তো তোর কাছে বিয়ে দিব না, আমি করব। মা, আমি হিমুকে বিয়ে করতে চাই। সুফাই বসে টিভি দেখছিলেন ফায়ানের মা ঝুমা। এক হাতে রিমোট নিয়ে চ্যানেল পাল্টাচ্ছে, আরেক হাতে চা। বেশ আয়েশ করেই বসে টিভি দেখছিলেন। এর মাঝে ফায়ানের উপস্থিতি হলে তাকে চা অফার করলে সে নাচক না করে দেয়। তাই তিনি পুনরায় চা খেয়ে টিভি দেখার মনোযোগ দেয়। হঠাৎ করে ফায়ানের এমন কথায় উনি অবাক হয়ে তাকিয়ে রয়। ফায়ানকে উল্টো প্রশ্ন করে তার বাসা যেন উনি খুঁজেই পাচ্ছে না। চোখের চোখের পলক ফেলতেই যেন ভুলে গেছেন। উনি কিছু বলছে না বিদায় ফায়ান আবার শুধায়, তুমি কি বিয়েটা দিবা নাকি আমি করে আসবো? মিসেস জুমার গোর কাটে। উনি এক হাতে চায়ের কাপেই ঢুকে ডুবিয়ে দিয়ে আহ বলে শব্দ করে ওঠে। ফায়ান ভ্রু কুঁচকায়। ফায়ানের মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে আবারও বলে, তুমি স্বপ্ন দেখছো না, যা হচ্ছে সবটাই সত্যি। আমি তোমার মেজ বোনের ছোট মেয়েকে বিয়ে করতে চাই। তুমি কি বিয়েটা দিবা নাকি আমিই করে নেব? তোর কি লজ্জা শরম কিছু নাই? এভাবে কেউ বিয়ের কথা বলে, তাও আবার খালাতো বোনকে? বোন টোন মানি না, বিয়ে করব মানে করবই। এখন তুমি কি করবা সেটা চিন্তা করো। বিয়ে দিবা নাকি দিবা না চিন্তা করে আমাকে জানাইও আজকের মধ্যে, নয়তো তোমার বোনজি আবার ওরাল দেবে। কথাগুলো এক নাগারে বলে ফায়ান চলে যায় সেখান থেকে। মিসেস জুমা ফায়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। উনি যেন কারেন্টের শক খেয়েছে, ওনার মাথায় কিছু ঢুকছে না। কি বললো এই ছেলে, কি থেকে কি হলো, সব মাথার উপর দিয়ে গেল। বিয়ে করবে ভালো কথা, আমার বোনের মেয়েকে বিয়ে করবে সেটাও ভালো কথা, কিন্তু এত তারা কিসের? ফিমা বারান্দার চেয়ারে পা তুলে বসে ব্যস্ত রাস্তার গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। এক মনে তাকিয়ে থেকে নিজের মনে কত ভাবনা ভাবছে।
গাড়ির যাত্রীগুলো কেউ হয়তো সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফিরছে, আবার কেউ হয়তো কাজের উদ্দেশ্যে বের হয়েছে। প্রতিটা মানুষের উদ্দেশ্যই আলাদা। জীবন জীবিকার তাগিদে এক একজন এক এক পেশায় নিযুক্ত। এমন কত শত ভাবনার ঘুরপাক খাচ্ছে ফিমার মাথায়। কারো উপস্থিতি টের পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে পাশে তাকাতেই দেখতে পাই লিনাকে। লিনাকে দেখে ফিমা হালকা হেসে জিজ্ঞাসা করে, ভাবি কিছু বলবা? ফিমা, তোর বিয়া ঠিক হয়ে গেছে। বিয়া ঠিক করে ফেলছে রাহাত। লিনার কথায় চমকে ওঠে ফিমা, অবাক হয়ে তাকিয়ে থাকে লিনার দিকে। লিনা কি মজা করছে নাকি সত্যি, সেটাই বোঝার চেষ্টা করছে। তুমি কি মজা করছো ভাবি? আরে না, সত্যি সত্যি তোর বিয়া ঠিক করে ফেলছে। বিশ্বাস না হলে তোর ভাইয়াকে গিয়ে জিজ্ঞাসা কর। আজব তো, বলা নেই কোয়া নেই, দেখতে আসা নেই, সোজা বিয়েও ঠিক হয়ে গেছে। কার সাথে ঠিক হয়েছে সেটা জানলে তো আরো অবাক হবি। কার সাথে? ফায়ান ভাইয়ার সাথে। ফিমা বসা থেকে উঠে দাঁড়ায়, চোখ মুখে যেন উজ্জ্বল হয়ে ওঠে মুহূর্তেই। বুকের ভিতর কেমন যেন সুখের আবহাওয়া বইছে। খুশিতে ফিমা কি করবে বা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে ফায়ানকে ভালোবাসে, এটা বাইয়া জানে, তাই বলে একেবারে সোজা বিয়ে ঠিক করে ফেলবে? কিন্তু ফায়ান তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে কিভাবে কি? ফিমা মনে মনে খুশি হলেও খুশিটা সাইডে রেখে লিনাকে বলে, তুমি সত্যি বলছো ভাবি? হ্যাঁ রে, সত্যি বলছি। তুই বিশ্বাস না করলে তোর ভাইয়ার কাছ থেকে জেনে আয় যা। ফিমা আর দাঁড়ায় না, দৌড়ে চলে যায় রাহাতের কাছে। রাহাত বারান্দায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ফিমা কিছু না বলে রাহাতের পাশাপাশি এসে দাঁড়ায়। রাহাত ফিমাকে দেখে ফিমার মাথায় হাত বুলিয়ে হাসি দিয়ে অপর পাশের লোকটিকে বলে ওঠে, ফিমা পাশেই আছে, কথা বল। ফিমার বউ কুচকায়। রাহাত ফোনটা এগিয়ে দিয়ে ইশারায় বলে, কথা বল। ফিমা ফোনটা কানে নিয়ে কিছু বলার আগেই অপর পাশ থেকে বেশি আসে, মিসেস ফায়ান চৌধুরানী কেমন আছেন? ফায়ানের কথা শুনে চমকায় ফিমা। ফোনটা কান থেকে সরিয়ে ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে ফায়ান নামটা জ্বলজ্বল করছে। কিন্তু ফায়ানের এমন কথা শুনে হিমা লজ্জায় পড়ে যায়। মানে সত্যি সত্যি ফায়ানের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তাই ফায়ানও তাকে এভাবে ডাকলো। মনের ভিতর শিহরণ বয়ে গেল। ভালোবাসার মানুষের মুখ থেকে বলা প্রথম ভালোবাসার ডাক। কিন্তু মাথায় তো কিছুই ঢুকছে না ফিমার। ফোনের ওপর পাশ থেকে ফায়ান ডেকে ওঠে, ফিমু অজ্ঞান হয়ে যাস না আবার, আমি তোর ফায়ান, তোর হবু স্বামী। কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। কিছুই বুঝতে হবে না তোর, শুধু বিয়ে যখন হবে তখন কবুলটা বলে দিস। মানে কি এসবের? এসব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন তো বুঝতে হবে না তোর, এখন বুঝতে হবে না তোর। আমি কাল আসছি, তখন বাকিটা বুঝিয়ে দিব। এখন রাখি, একটু বিজি আছি। হিমা কিছু বলার আগে ফায়ান ফোন কেটে দেয়। এ কেমন লোক রে বাবা, এই শুনে অন্য একজনকে ভালোবাসে, আমি পিছন ঘুরলে আমাকেও অবহেলা করে, আর এখন হঠাৎ করে একেবারে বিয়া। ভাইয়া, তুমি কি আমাকে সবটা বুঝিয়ে বলবা যে এটা হচ্ছেটা কি? তোর সাথে ফায়ানের বিয়ে। ফায়ান তোকে বিয়ে করতে চায়। ফায়ান ভাইয়া তো অন্য একজনকে ভালোবাসে, আর সেটা হলি তুই। মানে? মানে হলো ফায়ান তোকে ভালোবাসে, যেটা আজ থেকে নয়, অনেক বছর আগে থেকে। তবে সেটা বুঝতে একটু দেরি হয়েছে। এই যা, তুই চোখের সামনে থাকতে বুঝতে পারিনি, কিন্তু তুই যখন চোখের আড়াল হয়ে হোস্টেলে চলে গেলি, তখন ফায়ান তোর কথা প্রতিনিয়ত মনে পড়তো। তোকে লুকিয়ে কয়েকবার আড়াল থেকে দেখতেও গেছিল। তোকে দেখে ওর মন শান্তি পেত, চোখের তৃষ্ণা মিটত। আর এখন যখন তুই ফায়ানকে অবহেলা করে এড়িয়ে চলছিস, তারপর থেকে ফায়ান কেমন পাগলামি করতে লাগলো। আর সেই পাগলামির কারণেই সে বড় খালাকে কাল তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। আর খালা আমাকে জানালো, আমি না করেছিলাম, কিন্তু ফায়ান পাগলামির কাছে আর টিকতে পারিনি। এখন তুই বল কি করবি? তোর কথাই শেষ কথা হবে। তুই যদি চাস তাহলে বিয়েটা হবে, নয়তো না। ফিমা সবটা শুনে যেন একদম বোবা হয়ে গেছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কিছু না বলে ফিমা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ফিমা কিছু বলছে না, তাই রাহাত আবারও বলে, সমস্যা নেই, তুই ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করে তারপরে জানাস। এত চাপ নেই, তুই যা বলবি তাই হবে। মধ্যবয়স্ক একজন লোক কালো শার্ট প্যান্ট পরে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে গম্ভীর হয়ে। মুখটা দেখে এমন মনে হচ্ছে যেন দুনিয়ার সমস্ত বিরক্তিকর ঘটনাগুলো ওনার সাথে ঘটে গেছে। আর ওনার সামনেই বসে আছে ফায়ান আর তার মা।
উনি ফায়ানের বাবা ইমরান চৌধুরী ব্যবসার কাজে গত 3 মাস দেশের বাইরে ছিলেন। আজই বাড়ি ফিরলেন। আর বাড়িতে ফিরে একমাত্র ছেলের বিয়ের কথা শুনে অবাক হয়ে তার সাথে খুবই বিরক্ত হয়েছেন পাত্রীর নাম শুনে। নীরবতা ভেঙে ইমরান চৌধুরী বলে ওঠেন, তোমার কাজকর্মের তো কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না ফায়ান। বিয়ে করবে ভালো কথা, কিন্তু সেটা খালাতো বোনকে কেন? রাহাতও করলো খালাতো বোনকে বিয়ে, তুমিও আবার পাগল হয়েছো খালাতো বোনকে বিয়ে করতে। কোথায় অন্যদিকে বিয়ে করবে, আত্মীয় বাড়াবে তা না, কেত্তা গাঁটটি বেঁধে সব এক জায়গাতেই জমা হচ্ছে। ফায়ান তার বাবাকে ফায়ান তার বাবার কথাগুলো শুনে মুচকি হাসে। সে জানতো তার বাবা এমন করেই বলবে, কিন্তু সে ভেবেই নিয়েছে সে ফিমাকেই বিয়ে করবে। তাই তার বাবাকে জানায়, বিয়ে করলে ফিমাকেই করব, নয়তো আজীবন সিঙ্গেল থেকে যাব। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ফায়ান সে স্থান ত্যাগ করে। ফায়ানের যাওয়ার পরে তাকিয়ে থেকে ইমরান চৌধুরী চিন্তা করে, একমাত্র ছেলের তার বিয়ে না করে থাকবে না মানে কি? সে কি নাতিপুতির মুখ দেখবে না? সে তো আর বাধা দেয়নি বিয়ে করতে। বিয়ে না করার থেকে খালাতো বোনকেই না হয় বিয়ে করুক, তাও তো তার নাতিপুতি আসবে। কথাটা ভেবে ইমরান চৌধুরী হেসে ফেলে। স্বামীকে হাসতে দেখে পাশে থেকে মিসেস জুমা বলে ওঠে, নিজ মনে কি এভাবে ভেবে হাসছো? বলা যাবে না। বাপ ছেলে দুইটা এক তাসিরের, তার চিরাগোলার ময়দানে এক আমি সুস্থ মানুষ পাগল হয়ে উপক্রম, তার মধ্যে এখন আমার বঞ্জিকে আনার পায়তারা করতেছে। আল্লাহ, এই তার চিরার ময়দানে আমাদের দুইটা সুস্থ মানুষকে সুস্থ রেখো। তুমি বিড়বিড় করে কি বলছো? কিছু না, আমি আপনাকে বিয়ে করব না। ফায়ান বসা থেকে উঠে আসে। আজ মূলত ফায়ান এসেছিল ফিমাকে নিয়ে বিয়ের শপিং করতে যাওয়ার জন্য। এসে ফিমাকে রেডি হওয়ার জন্য লিনাকে পাঠায় খবর দিতে। লিনা ডেকে আসার কিছুক্ষণ পরে ফিমা এসে উপস্থিত হয়। ফিমাকে বাড়ির পোশাকে দেখতে পেয়ে ফায়ান ভ্রু কুঁচকায়। ফায়ানকে ফিমার দিকে এভাবে তাকাতে দেখে ফিমা বড় করে শ্বাস নিয়ে বলে ওঠে কথাটা। ফিমার কথার উত্তরে ফায়ান ফিমার দিকে ঝুঁকে আস্তে করে বলে ওঠে, অমত করিস না, কাজ হবে না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? ভয় পেয়ে থাকলে তাই ভাবতে পারিস। আমি আপনাকে ভয় পেতে যাব কেন? তাহলে বিয়েটা করতে চাচ্ছিস না কেন? এত কথা বলতে বাধ্য নই। এত কথা তোকে বলতে বলা হয়নি। তোকে বলা হয়েছে রেডি হয়ে আসার জন্য, বিয়ের শপিং করতে যাব। তার মধ্যে তোর এত নাটকতে দেখতে চাচ্ছি না। চুপচাপ রেডি হয়ে আয়, নয়তো এভাবেই নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। আপনার কথাতে তো হবে না, আমারও তো মতামত আছে। তোর মতামত আমি জানতে চাইনি। আপনি যা বলবেন তাই হবে না। আমি আপনাকে বিয়ে করব না মানে করবই না। আপনি যা করার করুন, তারপরও বিয়ে করব না। সীমার কথাগুলো শুনে ফায়ান হাত গালে মুষ্টিবদ্ধ করে ফেলে। গাড় গড়িয়ে অন্য পাশে তাকিয়ে 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষে মুহূর্তের মধ্যে ফিমাকে পাঁজা কুলে উঠিয়ে নেয়। আচমকা এমন হওয়াতে ফিমার চোখ দুটো যেন কোটর কোটর থেকে বেরিয়ে আসবে। ফিমা কামচে ধরে ফায়ানকে শার্টের কলার। ফিমা এভাবে ধরাতে ফায়ান মুচকি হেসে এগিয়ে যায় গাড়ির দিকে। আর ফিমা সে তো চিল্লাচ্ছে নামতে, তাতে ফায়ানের কোনো হেলদুল হলো না। সে আগের মতোই এগিয়ে যাচ্ছে। গাড়ির দরজাটা খুলে ফিমাকে বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফায়ান কাউকে কল দেয়, কাজী অফিসে চলে আয়। কাজী অফিসের কথা শুনে ফিমা দরজা খোলার চেষ্টা করে। ফিমা বিয়ে করবে না তাকে। ফিমার দরজাটা টানাটানি করছে দেখে ফায়ান ফিমার গা থেকে ওড়নাটা টান দিয়ে খুলে সেটা দিয়ে 2 হাত বেঁধে দেয়। ফিমা জোরাজুরি করেও হাত চুরাতে পারে না। এবার ফিমা কেঁদেই ফেলে, আমাকে যেতে দিন, ভালো হচ্ছে না কিন্তু। ফায়ান একটা মুচকি হাসি দিয়ে গাড়ি চালাতে মনোযোগ দেয়। ফিমা অনেক চেষ্টা করেও তার হাত খুলতে পারে না। ফিমার ইচ্ছে করছে গলা ছেড়ে জুড়ে চিৎকার করে কাঁদতে। ফিমার হাত ছাড়ানোর চেষ্টা করতেই তাকে যতক্ষণ না গাড়ি এসে কাজী অফিসের সামনে এসে গাড়ি থামে। গাড়ি থামতেই ফিমা বাইরে তাকিয়ে দেখে কাজী অফিসের সামনে এসে পড়েছে। এবার ফিমা চিৎকার করেই কেঁদে ফেলে, আমি বিয়ে করব না, আমাকে ছেড়ে দিন। বিয়ে তো তোকেই করতে হবে। বিয়ে না করে আজ ছাড়ছি না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুই আমাকেই ভালোবাসিস, তাই আমাকেই বিয়ে করবি? না, আমি অন্য কাউকে ভালোবাসি, ছেড়ে দিন আমায়।
ফিমা অন্য কাউকে ভালোবাসে শুনে ফায়ান রেগে গিয়ে ফিমার চুলের মুষ্টি ধরে মুখোমুখি নিয়ে আসে। ফিমা ব্যথায় কুঁকড়ে ওঠে। ফায়ান রেগে রেগে বলে ওঠে, এখন তো আরও ছাড়বো না, বিয়ে তোর আমাকেই করতে হবে। অন্য কাউকে ভালোবাসিস, এটা যে মুখ দিয়ে বের হয়েছে, সেই মুখ টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তা করব না, কারণ এই মুখ দিয়ে আমার জন্য কবুল পড়তে হবে তোর। বলে ফায়ান ফিমার চুলের মুষ্টি ছেড়ে হাতের বাঁধন খুলে দিয়ে ওড়না মাথায় দিয়ে গায়ে জড়িয়ে দেয়। ফিমা এখন হেঁচকি তুলে খাচ্ছে। সে তো এমনিই বলছে আরেকজনকে ভালোবাসে, তার জন্য যে ফায়ান এতটা রেগে যাবে তা ফিমা বুঝতে পারেনি। ফায়ান দরজা খুলে তাকে ফিমাকে বলে ওঠে, এখন আর নাটক করবি না, চুপচাপ গাড়ি থেকে বের হয়ে আমার সাথে আয়, ভালোভাবে ভদ্রভাবে বলছি, নয়তো নয়তো কুলে কুলে তুলতে বাধ্য হব। ফিমা কিছু বলে না, সেখানেই বসে কাঁদতে থাকে। ফিমা উঠছে না, তার জন্য ফায়ান আবার ধমক দেয়। এবার ফিমা নড়ে চড়ে বসে, এক পলক ফায়ানের দিকে তাকিয়ে ফায়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে ফিমা গাড়ি থেকে নেমে উল্টো পথে দৌড় দেয়। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই ফায়ান ফিমাকে ধরে ফেলে। ফায়ান কিছু না বলে ফিমাকে কাঁধে তুলে নেয়। ফিমা নিজেকে ছাড়ানোর পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ছাড়তে পারছে না। ফিমাকে ফায়ান কাজী অফিসের ভিতরে নিয়েই নামায়। ফিমা অনেক চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারে না, হয়ে যায় ফায়ান আর ফিমার বিয়েটা। গাড়ি চলছে তার আপন গতিতে। ফিমা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকে চোখের পানি ফেলছে। সে তো তাকে ভালোবাসে, একটা সময় বিয়েও করতে চেয়েছিল, তার সাথেই তো ফিমার বিয়ে হয়েছে। তারপরও ফিমা কেন খুশি হতে পারছে না? বারবার তার করা অবহেলার কথা মনে পড়ছে। কত অবহেলা সহ্য করে তার পিছু ঘুরেছে। যখন যখন তার পিছু ছেড়ে একা একা ভালো থাকতে চাইলো, তখনই আবার সে তার সাথে জড়িয়ে নিল। মানতে পারছে না ফিমা, সে ফুফিয়ে কেঁদে ওঠে। এমন মরা কান্না কাঁদছিস কেন? এমন করে কাঁদছিস যে কেউ মারা গেছে, বিয়েই তো হয়েছে, আর তো কিছু হয়নি। অসভ্য লোক, একদম আমার সাথে কথা বলবেন না। যখন পিছু ঘুরেছি তখন এক পয়সারও দাম দেয়নি, আর এখন যখন পিছু ছেড়ে দিয়েছি তখন কেন আপনার সাথে আমাকে এভাবে জড়ালেন? আসলে চাইছেনটা কি আপনি? তোকে চাইছি, চাইবো, আর বাকি জীবন চেয়েই যাব। সীমার মনের ভিতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে আসে ফায়ানের কথা শুনে, আর কিছু বলে না। এই মানুষটা এত ভালো কবে বাসলো ফিমাকে? তাকে তাকে পাওয়ার জন্য এতটা বেপরোয়া হতে পারে ফায়ান? কথাটা ভেবে ফিমার চোখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফিমাও তো তাকে ভালোবাসে, যাকে ভালোবাসে তার সাথেই তো বিয়ে হয়েছে, তাহলে এত কষ্ট পাওয়ার তো কোনো মানে হয় না। ফায়ান ফায়ান এখন তার স্বামী, এটা মেনে নেওয়াই উত্তম। শুধু শুধু এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনোই প্রয়োজন নেই। বিয়ে একটা মানুষের জীবনে একবারই হয়, তাই এটা মেনে নেওয়াই উত্তম। নিজ মনেই কথাগুলো বলে নিজেকে বোঝায় ফিমা। পুরো রাস্তা কেউ আর কাউকে কিছু বলেনি। পুরোটা রাস্তা চুপ করেছিল দুজন। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে ফিমার বাড়ির সামনে। গাড়ির আওয়াজ পেয়েই রাহাত, লিনা আর ফায়ানের বাবা মা বেরিয়ে আসে। ফিমা রাহাতকে দেখে গাড়ি থেকে নেমে মাথা নিচু করে দাঁড়ায়। ফায়ান এসে ফিমার পাশে গা ঘেঁষে দাঁড়ায়। রাহাত এগিয়ে এসে ফায়ানকে রেগে বলে ওঠে, এমনটা কেন করলি তুই? বলেছিলাম তো একটু সময় দে, তা না তুই একবারে বিয়ে সেরিয়ে এসেছিস। তো কি করব, তোর বোন তো রাজি হচ্ছিল না। ফায়ানের বাবলিসহীন উত্তর শুনে ফায়ানের মা এগিয়ে এসে বলে, একটু তো সময় দেওয়ার দরকার ছিল আব্বা, এটা তো তুমি একদম ঠিক করোনি। আমি যা করার করে ফেলেছি, আমার এত ধৈর্য সহ্য নাই। এখন ফিমা আমার স্ত্রী, এটা ভাবলেও আমি নিরাপদ বোধ করছি। তাই এখন আমার আর কোনো টেনশন নাই। তাই তোমরা যত পারো তত বকো, আমি কিছু বলবো না। ফায়ানের উত্তর শুনে ফায়ানের বাবা বলে ওঠে, বেয়াদব ছেলে। ফায়ান হেসে ওঠে, আর কিছু বলার থাকলে বলো, একদম মাইন্ড করবো না। রাহাত বুঝতে পারে ফায়ানকে এখন কিছু বলেও লাভ নাই। রাহাত চলে যায়। রাহাতের পিছন পিছন ফিমাও চলে আসে। ফিমা চলে যাওয়া দেখে ফায়ান ঢং করে বলে ওঠে, আমার বউ কোথায় যাও? আমাকেও নিয়ে যাও। ফায়ানের কথাগুলো শুনে লিনা হেসে ওঠে। ফায়ানের মা ফায়ানের খান টেনে ধরে, শয়তান, বাড়ি চল তুই, আমার বউ নিয়ে আসি। ও বউ চলে শ্বশুর বাড়ি, ও বউ চলো শ্বশুর বাড়ি। লিনা আরেক দফা হেসে ওঠে ফায়ানের কথা শুনে। ফায়ান ফিমার ঘরটা ঘুরে ঘুরে দেখছে, কি অগোছালো এই মেয়েটা। ফায়ান বরাবরই খুব পরিপাটি পছন্দ করে। কাঠের উপর কাপড় অগোছালো, পানির জগের মুখটা
মুখটা খোলা, বইগুলো অগোছালো, একমাত্র ড্রেসিং টেবিলটা একটু গোছানো। ফায়ান দীর্ঘশ্বাস ফেলে কিছুটা সময় এমন এলোমেলো দেখে। ফায়ান তখন ফিমাকে ডাকতে ডাকতে ফিমার রুমে এসে পৌঁছায়। ফিমাকে দেখতে না পেয়ে ফায়ান ফিমার রুম চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে ফিমা শাওয়ার নিতে গেছে। তাই ফায়ান অপেক্ষা করে আর ফিমার রুমের বেহাল দশা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, কি নোংরা খাচ্চুন্নি, পাকনা পাকনা কথা বলতে পারে আর রুমের কি বেহাল দশা, ইয়াক। বেশ কিছুক্ষণ পর ফিমা শাওয়ার নিয়ে বের হয়। বেরিয়ে দেখতে পায় ফায়ান তার কাঠের উপর শুয়ে আছে। ফিমা চিল্লানি দিতে গিয়েও থেমে যায়। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ফায়ান শোয়া থেকে উঠে বসে। ফিমার দিকে গোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রয়। কতটা স্নিগ্ধ লাগছে ফিমাকে। ভেজা চুলগুলো বাধ্য হয়ে পড়ে আছে কোমর চাড়িয়ে। ফিমার পরনে খয়েরি রঙের একটা থ্রি পিস। এই রংটা যেন ফিমার গায়ের আরো ফুটে উঠেছে। ফায়ান চোখ সরায় না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফিমার দিকে। ফায়ান এভাবে তাকিয়ে আছে সেটা আর চোখে একবার দেখেনি ফিমা। ফিমার দিকে এভাবে তাকিয়ে থাকতে ফিমা লজ্জা পায়। তোকে খুব সুন্দর লাগছে চৌধুরানী। হিমা মুচকি হেসে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আমার বইয়ের জন্য অপেক্ষা করছি। ফিমা লজ্জা পায়, এই লোকটা এত পাগল হলো ফিমার জন্য। অবশ্য ফিমা ভালোই লাগছে ভালোবাসার মানুষের মুখ থেকে এমন মিষ্টি মিষ্টি কথা শুনতে। আজ তোকে জাপান নিয়ে যাব, ভিসা তো কনফার্ম হয়েই আছে। ফিমা চমকে ওঠে, মানে কি? জাপান যাবে মানে? তার তো পাসপোর্ট করা হয়নি, কোন কাগজপত্র রেডি করা হয়নি? ফিমা অবাক হয়ে জিজ্ঞাসা করে, জাপান যাবেন মানে? পাসপোর্ট করলাম না, কাগজপত্র রেডি করলাম না, এর মাঝে ভিসা এসে গেছে? এই ভিসা করতে পাসপোর্ট লাগে না, বয়স হলেই হয়। মজা করছেন আমার সাথে? কেন, তুই কি বিয়ান লাগো যে মজা করব? তাহলে বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। এত বুঝতে হবে না, চল সাথে চল, গেলেই বুঝতে পারবি, না বললে আমি কোথাও যাব না। আমি যে কথা শোনার লোক নয় সেটা তো তুই এতক্ষণে ভালো করেই বুঝে গেছিস। তোকে যদি নিতে চাই কুলে তুলেই নিতে পারবো। আজাইরা লোক। জো তুমসে কহোগি মো মঞ্জু হে। ডং না করে বলবেন নাকি কি নিয়ে এত হেয়ালি করছেন? কেন, জাপান নিয়ে? বলে ফায়ান ফেসে ওঠে। ফিমা বিরক্ত হয়ে চলে যেতে নিলে ফায়ান ফিমার হাত টেনে দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এক হাত কোমরে রেখে আরেক হাত গলায় ঢুকিয়ে দেয়। ফিমা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। ফায়ান ফিমার দিকে তাকিয়ে নেশাক্ত কণ্ঠে বলে ওঠে, আজ কিন্তু আমাদের ফার্স্ট নাইট, মানে বাসর রাত। তৈরি হয়ে থাকিস, এতদিন যতটা জ্বালিয়েছিস তার দ্বিগুণ ফেরত পাবি। এই রে, ভুল সময়ে এন্ট্রি নিয়ে ফেলেছি মনে হয়। ঘরে ঢুকতে গিয়ে এমন মুহূর্ত চোখে পড়তে লিনার চোখে হাত দিয়ে কথাটা বলে ওঠে। লিনার গলা কানে হাতে আসতে ফিমা ফায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে লিনাকে বলে ওঠে, এই প্রথম একটা ঠিক সময়ে অ্যান্টি নিয়েছ। ফিমাকে চলে যেতে দেখে ফায়ান লিনাকে বিরক্ত হয়ে বলে ওঠে, কাবাবে হাড্ডি হতে আসলি ভালো কথা, একটু পর আসলে পারতি না? কে জানতো তোমরা দিনের বেলাতেও বাসর শুরু করে দিবা। মাই না খেতে চাইলে কেন আসছিস সেটা বল। রাহাত রেগে আছে, ওর রাগ যতদিন না কমে ততদিন ফিমা এখানেই থাকুক। অসম্ভব, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। কি বউ পাগল রে বাবা, এই যে তুই কি বললি? বউ পাগলা? লিনা আর দাঁড়ায় না, লিনা এক দূরে সে রুম থেকে চলে আসে। রাহাত ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে চোখের পানি টুকু মুছে ফেলে তাড়াতাড়ি, তুমি কাঁদছিলে? তুমি এখানে কি করছো? রিহান, রিহান কোথায়? রিহান মাত্রই ঘুমালো, তোমাকে খুঁজছিল ঘুমাবার আগে। ফিমা কি করে? রিহানের পাশেই শুয়ে আছে। বললে না তো, খাচ্ছিলে কেন? কই কাচ্ছিলাম, চোখে কি যেন পড়েছে। রিনা কিছু না বলে রাহাতকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। রাহাতও পরম আবেশে জড়িয়ে ধরে তার প্রিয় শিখে। এই মানুষটাকে কিছু বলার আগে কিভাবে যেন মনের কথা বুঝে ফেলে। মন খারাপ করো না, ফিমাকে ফায়ান ভাইয়া অনেক ভালোবাসে। ফিমা সুখেই থাকবে ইনশাল্লাহ। ফায়ান যেন খুব বদমেজাজি। ফায়ানের রাগ উঠলে তো মাথা ঠিক থাকে না। ফিমা কখনো কোনো অন্যায় করলে ফায়ান ছাড় দিবে না। ফায়ান ভাইয়ার এই মেজাজ দিন দিন কমে আসবে, আর সেটা সম্ভব করবে তোমার বোন।
ভালোবাসা পেলে যত রাগী আর বদমেজাজি হোক না কেন সে ঠিক শান্ত হয়ে যাবে। সময় সবসময় এক যায় না, নিজেকে দিয়েই বুঝে নাও। বিয়ের আগে যখন দুজন সম্পর্কে ছিলাম তখন তুমি কত রাগ দেখাতে, কিছু হলেই রেগে গিয়ে ঝগড়া করতে, আর সেই তুমি এখন কতটা শান্ত হয়ে গেছো। লিনার কথায় কিছুটা হালকা লাগলেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না রাহাত। মা বাবা হারা বোন তার মা বাবার আদর পায়নি, তাই বোনটা একটু কষ্ট পেলে রাহাতের বুকের ভেতর তোলপাড় হয়ে যায়। এই যতটা সম্ভব বোনকে ভালো রাখার চেষ্টা করে গেছে এতদিন। ফায়ান ফিমাকে বাড়িতে এনে শান্ত হয়েছে। রাহাত অনেক বুঝিয়েছে কয়দিন পর অনুষ্ঠান করে ফিমাকে তুলে দেবে, কিন্তু ফায়ান তো নাচর বান্দা, সে এসবের তোয়াক্কা না করে ফিমাকে নিয়ে চলে এসেছে। তার এক কথা, বিয়ে হয়ে গেছে, এখন এত অনুষ্ঠান করে শুধু টাকা খরচা করার কোনো মানে হয় না। সে তার ভালোবাসাকে পেয়েছে, এতে সে খুশি, আর কিছুই চায় না তার। আসার পথে ফিমাও বাধা দেয়নি। বাধা দিয়ে কি হবে, এই লোক তো কারো কথা শোনার লোক নয়, যা মনে হবে তাই করে ছাড়বে। ফায়ানের বাড়িতে এসে ফিমাকে নিয়ে চলে যায় ফায়ানের মা তার রুমে। ফিমাকে ফ্রেশ হতে বলে উনি চলে যায় রান্না করে। ফিমা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিতে চোখ দুটো বুজে আসে, তলিয়ে যায় ঘুমের দেশে। অন্যদিকে ফায়ান তার ঘরটা সাজানোর কিছু কিছু লুক আনায়, আর সে বেরিয়ে পড়ে হালকা কেনাকাটা করার জন্য। বিয়েটা যেভাবে হোক, বাসর রাত তো একটা মানুষের জীবনে বারবার আসে না, তাই এই রাতটা স্মরণীয় করার জন্য ফায়ান ঘরটা সুন্দর করে সাজাচ্ছে। আজ এই ঘর তার চৌধুরানীর প্রথম রাত হবে। অন্যদিকে ফায়ানের মা রান্না করে ব্যস্ত, নানা রকমের রান্না করছে, মাছ মাংস পোলাও, এত কিছুর আয়োজন আজ। ফায়ানের মায়ের পিছন থেকে ফায়ানের বাবা কথাটা বলে ওঠে। ফায়ানের মা মুচকি হেসে বলে ওঠে, বাড়িতে নতুন বউ এসেছে, একটু ভালো মন্দ রান্না না করলে কি হয় নাকি? ছেলেটা হঠাৎ করেই কেমন বড় হয়ে গেছে, সে নিজে সিদ্ধান্ত নিয়ে শিখে গেছে, বিয়েও করে ফেলেছে নিজে নিজে। তুমি কি খুশি হওনি ফিমাকে বিয়ে করাতে? ফিমা বিয়ে করাতে যে খুশি হয়নি ব্যাপারটা তেমন না। ফায়ান ফিমাকে ভালোবাসে, তাকে পেয়ে সে খুশি, তাতেই আমি খুশি। চা খাবে? বানিয়ে দিব। না, এখন আর খাবো না। ফিমা কই? আমার রুমে। কিছু খেয়েছে? না, ঘুমাচ্ছে দেখে এলাম, তাই আর ডাকিনি। ঘুমাক একটু, ঘুমাক একটু, যা জ্বর গেল মেয়েটার উপর। তুমি এক কাজ করো তো, রাহাতকে একটা কল দিও। ওই খুব চিন্তায় পড়ে গেছে, সবকিছু এমন হঠাৎ করে হলো যে রাহাতের সাথে আলাদা করে কথাই বলা হয়নি। আচ্ছা, আমি কথা বলে নিব। ফুলে সজ্জিত খাটের উপর বউ সেজে বসে আছে ফিমা। একটু আগেই তাকে এই ঘরে নিয়ে এসেছে। ফিমা মাথা থেকে ঘুমটা একটু সরিয়ে চারপাশে চোখ বুলিয়ে নেয়। ফায়ান কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিমা, কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজাটা আটকানোর শব্দে ফিমা সেদিকে তাকাতেই ঘুমটা আড়াল থেকে দেখতে পায় ফায়ান এসেছে। তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি, দেখতে বেশ লাগছে। ফায়ান এগিয়ে এসে ফিমার সামনে দাঁড়িয়ে বুকে হাত গুজে শক্ত গলায় বলে ওঠে, কি রে তোর স্বামী কি রে তোর স্বামীকে সালাম করবি না? ফিমা অপ্রস্তুত হয়। আসলেও তো তাকে সালাম করা দরকার। ফিমা তো খেয়ালই নেই ওনাকে দেখতে গিয়ে সব ভুলে বসে আছে। ফিমা খাট থেকে নেমে এসে ফায়ানকে সালাম করতে নিলে ফায়ান সরে যায়। বাবা, আমার বউ তো দেখি খুব বাধ্য হয় তার স্বামীর, যা বলে তাই করে। হাসে ফায়ান, ফিমার মাথায় নিচু করে রয়। ফায়ান ফিমার মাথায় ঘুমটাটা উঠিয়ে ফিমার কপালে চুমু খেয়ে দেয়। ফিমা ক্ষেপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। প্রথম কোনো পুরুষের স্পর্শ পেল ফিমা, সেটাও তার ভালোবাসার মানুষ, তার স্বামী। কতটা ভেবে ফিমা লজ্জা পায়। ফায়ান এবার হাসকি সুরে বলে ওঠে, আমার বউ। আমার বউ কথাটা শব্দ আমার বউ কথাটা দুইটা শব্দ হলেও ফিমাকে সুখের সাগরে ভাসিয়ে নেওয়ার জন্য এই দুইটা শব্দই যথেষ্ট। ফায়ান ফিমার তুতনি ধরে মুখটা উপরে তুলে দুই চোখে পাতায় চুমুকিয়ে বলে ওঠে, আমার দিকে তাকা। ফিমা তাকায় না। ফিমা লজ্জায় চোখ মেলতে পারছে না। চোখ খুললে সে মানুষটার দিকে তাকালে আরো লজ্জা পাবে। ফায়ান ফিমার কাছে আরেকটা চুমুকিয়ে বলে ওঠে, চোখ খুল চৌধুরানী। ফিমা কেঁপে ওঠে। ফায়ানের মুখে তার জন্য এত ভালোবাসার ডাক শুনে ফিমা এবার চোখ খুলে দেখতে পায় ফায়ান ঘোর লাগা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এতদিন আড়ালে ভালোবেসেছিস, আজ থেকে সামনে থেকে ভালোবাসবি। অতীতে যা হয়েছে সব ভুলে যা, শুধু একটা কথা মনে রাখ, আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু হলো।
এই নতুন জীবনটা নতুন করে সাজিয়ে নে, মনের ভিতরে কোনো কষ্ট চেপে রাখিস না। এত ভালোবাসেন? ফায়ান ফিমাকে বুকে টেনে জড়িয়ে চোখে রেখে চোখ বন্ধ করে বলে ওঠে, অনেক ভালোবাসি, যা তোর কল্পনারও বাইরে। ফায়ান কথাটা বলার সময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। গরম পানিটা ফিমার মাথায় পড়তে ফিমা মাথা তুলে তাকাতে চাইলে ফায়ান বুকে মাথাটা চেপে ধরে বলে ওঠে, নড়িস না, এভাবেই তাক। ফিমাও আর নড়ে না, সেভাবেই পড়ে রয় ফায়ানের বুকে। বেশ অনেকক্ষণ পর ফায়ান ফিমাকে সরিয়ে ভালো করে তাকায় পা থেকে মাথা পর্যন্ত। ফিমা মাথা নিচু করে নেয়। ফায়ান মুচকি হেসে বলে ওঠে, বউ সেজেছিস সুন্দর করেই, কিন্তু একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেল, সেটা ছাড়া একদম বউ বউ লাগছে না। ফিমা এবার ফায়ানের দিকে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি? ফায়ান কিছু না বলে তার পাঞ্জাবির পকেট থেকে একটা গোল্ডের নাকফুল বের করে বলে, এটার জন্য। ফিমা ফায়ানের হাতের দিকে তাকিয়ে দেখতে পায় এটা নোজপিন। ফিমা অবাক হয়, বিয়ের পর নোজপিন পরতে হয়, এটাও জানেন? বা রে, এটা জানে না এমন কোনো পুরুষ আছে নাকি? তুইও কি বোকা 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 প্রশ্ন করিস ফিমু? নোজপিনটা খুলে ফায়ান নিজ হাতে ফিমাকে পরানোর জন্য এগিয়ে আসলে ফিমা বলে, আমাকে দিন, আমি পরে নিচ্ছি। ওহ, আমি এনেছি, আর এটা আমার বুকে আমিই পরিয়ে দিব। ফিমা মুচকি হাসে আর কিছু বলে না। ফায়ান নিজ হাতে নোজপিনটা ফিমাকে পরিয়ে দেয়। নাকফুলটা পরার পর ফিমার বউ সাজের সৌন্দর্যটা যেন দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেল। ফায়ান ফিমার দিকে তাকিয়ে বলে ওঠে, এবার লাগছে বউ বউ। ফায়ান একবার ফায়ান এবার ফিমাকে কুলে তুলে নেয়। ফিমা তাল সামলাতে না পেরে ফায়ানের গলা জড়িয়ে ধরে। কি করছেন? ফায়ান কিছু বলে না। ফিমাকে কোলে নিয়ে বারান্দায় রাখা একটা সোফায় বসে পড়ে। ফিমা কোল থেকে নামতে চাইলে ফায়ান আর শক্ত করে জড়িয়ে ধরে। ফায়ান ফিমাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে তুতনি রেখে বলে ওঠে, অনেক দিনের ইচ্ছে তোকে নিয়ে এভাবে ছাদ দেখব। ফাইনালি আজ তো পূরণ হলো। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি তোকে আমার জন্য করে দিয়েছে আজীবনের জন্য। কোনো কিছুর কমতি থাকবে না তোর জীবনে। যা চাইবি তাই দিব, বিনিময়ে আমাকে একটু ভালোবাসিস, একটু আদর করিস, প্রয়োজনে একটু শাসন করিস, তবে কোনোদিন ছেড়ে দেওয়ার কথা ভাবিস না, আমি তা মেনে নিব না। ফিমা এক নতুন ফায়ানকে দেখছে। এই ফায়ান ফিমার কাছে সম্পূর্ণ অপরিচিত। ফিমা কিছু কিছু বলে না, ফায়ানের হাতটা শক্ত করে ধরে রাখে, যার অর্থ বোঝায় সে তাকে ছেড়ে যাবে না। ফায়ান বুঝতে পেরে মুচকি হেসে বলে ওঠে, আজ তোকে পুরোটা আমার করে চাই, হবি কি তুই আমার? শিহরণ বয়ে যায় ফিমার শরীর জুড়ে। সে ফায়ানের দিকে নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে এসে দাঁড়ায়। জোরে জোরে শ্বাস নেয় ফিমা। ফায়ানও উঠে ফিমার পাশে এসে মুখোমুখি দাঁড়িয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসতে দিবি? ফিমা আর কিছু বলে না, ফায়ানকে ঝাপটে জড়িয়ে ধরে। ফায়ান মুচকি হেসে পুনরায় ফিমাকে কোলে তুলে নিয়ে রুমে আসে। পরের দিন সকালবেলা ফিমা শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ফায়ান এখনো ঘুমাচ্ছে। ফিমা এক পলক ফায়ানের দিকে তাকিয়ে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে আসে, কোনো আওয়াজ না করে। রুম থেকে বের হওয়ার পরে নিচে থেকে কয়েকজনের কথা আওয়াজ শুনতে পায়। এই সকালবেলা আবার কে আসলো? প্রশ্নটা ফিমার কাছে আসতেই ফিমা হাঁটার গতি বাড়িয়ে দেয়। সিঁড়ির কাছে আসতেই দেখতে পায় ড্রয়িং রুমে ফায়ানের বন্ধুরা এসেছে। ওরা হয়তো বিয়ের খবরটা পেয়েই এসেছে। আসিফ, জুয়েল, শাকিল, শিহাব, ফিমা ওদেরকে দেখে উল্টো ঘুরে যেতে নিলেই শিহাব দেখতে পেয়ে পেছন থেকে বলে ওঠে, এ ফিমু, কই যাচ্ছ? এদিকে আসো। এই রে, দেখেই তো ফেললো। এবার ওখানে গেলে সব কয়টা পচাবে আমাকে। কি করি এখন? এখন না গেলেও তো আবার ডাকবে। আল্লাহ বাঁচেও আমাকে এই যাত্রায়। আল্লাহর নাম নিয়ে ফিমা এগিয়ে আসে ওদের সামনে, এসে সালাম দিয়ে কুশল বিনিময় করে। এর মাঝে জোয়েল বলে ওঠে, নতুন ভাবি কই? ভাই কি এখনো ছাড়েনি তাকে? বলেই হেসে ওঠে সবাই, আর ফিমা চমকে যায়। মানে, ওরা জানেই না ফায়ান কাকে বিয়ে করেছে। বউয়ের কাছেই বউয়ের খবর চাইছে। ফিমা হেসে ফেলে। সেটা দেখে শাকিল বলে ওঠে, তোমার ভাই তো কোনো খোঁজ খবর না দিয়েই বিয়েটা করে ফেললো।
শালা প্রেম করতে এটাই জানলো না, আবার বিয়েও করে ফেলছে। ভেবেছিলাম ওর বিয়েতে 4 বন্ধু 4 শালিকে পটাবো, শালা আমাদের জানালোই না। কালি বাবিকে পাই তুলে নিয়ে যাব, 4টা শালি দিয়ে আর ট্রিট দিতে হবে, নয়তো বাবিকে ছাড়বই না। মার কাছে কি মাসির গল্প করছিস নাকি? ফায়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে ওঠে শাকিলকে। ফায়ান আসছে দেখে ফিমা হাঁপ ছেড়ে বাঁচে। ফিমা আস্তে করে সেখান থেকে চলে আসতে নিলেই ফায়ান বলে ওঠে, তুই কই যাচ্ছিস, চা নিয়ে আয়। হিমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে আসে। ফায়ান গিয়ে সুপায় আয়েশ করে বসে। আসিফ এবার ফায়ানের ফায়ানের পাশে বসে কাঁধে হাত রেখে বলে ওঠে, কাজটা কি ঠিক করলি? ফায়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, চে আমি বিবাহিত, এমন গায়ের উপর উঠে আসছিস কেন? এবার ফায়ানের এক পাশ থেকে শিহাব এসে চেপে ধরে অফিসে আরেকটু এগিয়ে এসে কাঁধে হাত দেয়। ফায়ান বেচারা দুজনের চিপায় পড়ে ভালোই ফেসেছে। ফায়ান তাদের ছাড়ানোর চেষ্টা করতে গেলে, শালা একটারেও টিট দিব না, তোর বউ নিয়ে চলে যাব। শাকিলের কথায় সবাই হাসে। ফায়ান বলে ওঠে, ফুতে রেখে দেব। ফিমা সবার জন্য চা নিয়ে এসে চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে একে একে সবাইকে চা দেয়। কালামণি বলেছে, আজ দুপুরে কে যেতে হবে আপনাদের? দেখেছিস আন্টি আমাদের কত আদর করে, আর তুই বন্ধু হয়ে কিভাবে পারলি এমনটা করতে? এখন পর্যন্ত বাবিকেই দেখালি না। আফসোসের সুরে শাকিল বলে ওঠে কথাটা। ফায়ান ফিমার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, তোদের বাবিকে তো দেখেই ফেলেছিস, আমি আর কি দেখাবো? মানে কই দেখলাম, কবে দেখলাম, কাকে দেখলাম? আশেপাশে চোখ বুলিয়ে আসিফ কথাটা বলে ওঠে। পাশ থেকে জুয়েল ফিমাকে জিজ্ঞাসা করে, ভাবি কই, দেখাবে না আমাদের? এটাই তোদের ভাবি। ফায়ান সোফা গা এলিয়ে দিয়ে ফিমার দিকে আঙ্গুল দেখিয়ে নির্লসভাবে কথাটি বলে ফেলে। সবাই যেন ভূত দেখার মতো চমকে গেছে। তার 4 বন্ধুই এবার ফিমার দিকে তাকায়। একবার ফিমার দিকে তাকায় তো আরেকবার নিজেদের দিকে তাকায়। ফিমার দিকে এভাবে তাকাচ্ছে বলে ফিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আঙ্গুল উড়নার কোনাটা পেঁচাচ্ছে আর নখ দিয়ে ফ্লোরে কুটছে। কিছুক্ষণ নীরব থাকে ড্রয়িং রুম, কেউ কিছু বলে না। ফায়ান এবার উঠে দাঁড়াতে বলে ওঠে, এতক্ষণ তো ভাবি করে মাথা কাটছিলি, এখন যখন ভাবিকে দেখলি সবকটা এমন তন্দা খেয়ে আছিস কেন? এবার শিহাব অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে ফিমাকে তুই বিয়ে করেছিস? ফায়ান ফিমার কাছে এসে দাঁড়িয়ে ফিমার কাছে টেনে নিয়ে এসে বলে ওঠে, জি। কেমন লাগছে একসাথে আমাদের? শাকিল অবাক হয়ে বলে ওঠে, এতদিন খালাতো বোনের সাথে প্রেম করেছিস আর আমরা কিছুই জানি না? তাদের কথার মাঝে ফায়ানের বাবা এসে উপস্থিত হয়। ফায়ানের বাবাকে দেখে সবাই সালাম দেয়। ফায়ানের বাবা সালামের উত্তর দিয়ে বলে ওঠে, তোমরাও জানো না? আমি তো ভেবেছিলাম শুধু আমিই জানি না। ফায়ান এবার তার বাবাকে বলে ওঠে, মিথ্যা বলো না বাবা, তোমাকে জানিয়েই বিয়েটা করেছি। সাই জানিয়েছিস, বিয়ের আগের দিন জানালি আর পরদিন না জানিয়ে তো বিয়ে করে নিয়ে এলি। থামবে তোমরা, সকাল সকাল কি শুরু করলে বাবা ছেলে মিলে? শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ফায়ানের মা কথাটা বলে এগিয়ে আসে। পাশে এসে বলে ওঠে, ফায়ান তোর বন্ধুদের নিয়ে গড়ে যা। আর আপনি এখনো কি করেন এখানে? বললাম না কিছু মশলা না আনা হয়নি, নিয়ে আসতে। যাচ্ছি। চলে যায় ফায়ানের বাবা, আর ফায়ানও তার বন্ধুদের নিয়ে তার রুমে চলে আসে। রুমে আসতে তারা সবাই আনন্দ আবারও হামলা করে ফায়ানের উপর। ফায়ান এবার ঠান্ডা মাথায় তাদের সবটা বুঝিয়ে বলে, তারাও বেশ মন দিয়ে শুনে সেটা। রাহাত রেডি হয়ে তার ছেলে রিহানকেও রেডি করিয়ে দেয়। আজ বাপ বেটা সেম ড্রেস পরেছে, দেখতে মাশাআল্লাহ লাগছে দুজনকে। আজ রাহাত, লিনা আর রিহান তারা যাবে ফিমার শ্বশুর বাড়িতে। রাহাত শার্টের হাতা ঠিক করতে করতে লিনাকে ডেকে ওঠে, এই হলো তোমার? লিনার পাশের রুম থেকে বলে ওঠে, 10 মিনিট। রাহাত দীর্ঘশ্বাস ফেলে রিহানকে বলে ওঠে, দেখেছো তোমার মা কত সাজনী হয়েছে? গত 1 ঘন্টা ধরে শুধু তাকে বলছি 10 মিনিট 10 মিনিট, অথচ এদিক দিয়ে 1 ঘন্টা পার হয়ে গেছে, তবুও তার 10 মিনিট শেষ হলো না। রিহান কিছু বুঝলো না, বুঝলো আর না বুঝলো কিলকিলিয়ে হেসে উঠল। পাশের রুম থেকে লিনা চিল্লিয়ে বলে ওঠে,
তুমি আমার ছেলেকে কি বলছো? কিছু বলিনি, তাড়াতাড়ি আসো। লিনা এবার শাড়ি ঠিক করতে করতে রুমে প্রবেশ করে। লিনাকে দেখে রাহাত অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়। লিনা জিজ্ঞাসা করে, কি দেখে অমন করে? তোমাকে দেখি অনেক সুন্দর লাগছে শাড়িতে। লিনা লজ্জা পায়, মুচকি হেসে বলে, চলো এবার নিচে, মা অপেক্ষা করছে। চলো। দুপুরের খাবার খেয়ে চলে গেছে ফায়ানের বন্ধুরা। ফায়ান তাদের এগিয়ে দিতে গিয়েছে। ফিমা রান্নাঘরের সবকিছু গুছিয়ে ধুয়ে মাত্রই বিছানায় শুয়েছে, চোখটা বন্ধ করেছে। কিছুক্ষণ পর উপরে উপরে ভারী কিছুর অনুভব হলে চোখ খুলে দেখে ফায়ান তার উপরে উঠে এসেছে। পুরো খাট জায়গা থাকতে আমার উপরে উঠতে হলো আপনার? বউ থাকতে খাটে শুভ কেন? আজব তো, সরবো না। খেয়েছিস? না, খাইনি। খেলে এতক্ষণে পেটের সব খাবার বেরিয়ে আসতো আপনার বারে। চল তাহলে একসাথে খাবো। আপনি ওদের সাথে খাননি? নতুন বউ রেখে জামাই যদি একা খেয়ে ফেলে তাহলে কেমন দেখায়? আমি তো ভেবেছি আপনি খেয়ে ফেলেছেন। তুই এমনই ভাববি, চল এখন। বলেই উপর থেকে উঠে আসে ফায়ানে আর ফিমাকে টেনে উঠিয়ে খাদে হাত দিয়ে হাঁটা শুরু করলে ফিমা হাতটা সরিয়ে বলে, এবার চলুন। ফায়ান একটু শক্ত গলায় বলে, চল। ফিমা বুঝতে পেরে মুচকি হেসে এগিয়ে যায়। খাবার টেবিলে ফায়ান আর ফিমা পাশাপাশি বসে। ফিমা ফায়ানের প্লেট দিয়ে নিজেও একটা প্লেট নেয়। ফায়ান একটা প্লেট সরিয়ে নেয়। এক প্লেটেই খাবো, তুই আমাকে খাইয়ে দিবি। ফিমার চারপাশে চোখ বুলিয়ে নেয়। আশেপাশে কেউ নেই। ফিমা ইতস্ত করে জানায়, আপনি নিজের হাতেই খান, কেউ দেখলে কি বলবে? যা বলার বলুক, আমি সেসবে দাঁড়াদাঁড়ি না। একটা কথাও বাড়িয়ে একটা কথাও না বাড়িয়ে খাইয়ে দিয়ে খুব খিদা পেয়েছে। ফিমা আর কিছু বলতে পারে না, এক প্রকার নিরুপায় হয়েই ফায়ানকে খাইয়ে দেয়। ফিমা ফায়ানকে খাইয়ে দেয় আর ফায়ান ফিমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। ফিমা খাওয়া থামিয়ে দিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়ানো যায়? খাওয়াচ্ছিস তো হাত দিয়ে, চোখ দিয়ে তাকালে কি সমস্যা হয় তোর? অসভ্য লোক, তোর জামাই। ফিমা মুখ বেঁচিয়ে দিয়ে আবার খাওয়ানো শুরু করে দেয়। আই হায়, আমার ননদটারে দিয়ে এমন কাটাচ্ছেন দুলাভাই? দুলাভাই কথাটা শুনে ফায়ান বিষম বিষম এসে যায়। ফিমা তাড়াতাড়ি পানি এগিয়ে দেয়। পানিটা খেয়ে ফায়ান পিছনে ফিরতে দেখতে পায় লিনা টিকটিকি হেসে চলেছে। তার পাশে রাহাতের কোলে রিহান, আর তার পাশে ছোট খালামণি। তাদেরকে দেখতে পেয়ে ফিমা হাতটা ধুয়ে চলে যায় তার ভাইয়ার কাছে। জড়িয়ে ধরে বলে ওঠে, কেমন আছো ভাইয়া? তোমার কথা অনেক মনে পড়েছে আমার। মনে পড়লে তো একটা কল দিতে পারতি, কই দিলি না তো? রাহাত অভিমান করে কথাটা বলে। আমার কাছে যে ফোন নেই সেটা কি তোমার মনে আছে? হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। তুমিও তো একটা কল দাওনি ভাইয়া। কি রে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এসে বস। ফায়ানের মাকে দেখতে পেয়ে রাহাত এগিয়ে গিয়ে সালাম দেয়। রাহাতের শাশুড়ি মিসেস লুবানাকে দেখে ফায়ানের মা এগিয়ে এসে জড়িয়ে ধরে, কেমন আছিস? শফিক কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছি, ও একটু একটু পরে আসবে। আচ্ছা, ফিমা একটু আয়তো। ফিমা এবার তার শাশুড়িকে অনুসরণ করে চলে যায়। ফায়ান এখনো এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ফায়ানের পাশে লিনা এগিয়ে দাঁড়ায়। তা খাবারটা কি একটু বেশি মজা লেগেছে নাকি? তোরে কবে জানি আমি পাবনা পাঠায় দিই। খাবারের মধ্যে হাড্ডি না হলে কি তোর ভালো লাগে না? না, লাগে না। এবার গিয়ে আমার জামাইয়ের রাগ ভাঙান। তোর জামাইয়ের রাগ তুই ভাঙ্গা, আমি কেন ভাঙাবো? আমার জামাইয়ের বোনকে জোর করে কি আমি বিয়ে করেছি নাকি আপনি? যা এখান থেকে। লেনার মাথায় টুক্কা দিয়ে চলে যায় সেখান থেকে। রাহাত আর চোখে দেখে সবকিছু বলে। ফিমা সবার জন্য শরবত নিয়ে আসে। সবাইকে শরবত দিয়ে ফিমা রাহাতের পাশে এসে পড়ে। রাহাত কিছু না বলেই শরবতটুকু খেয়ে গ্লাসটা টেবিলের উপর রাখে। রাহাত কিছু বলছে না, তাই ফিমা বলে ওঠে, ভাইয়া এখনো রাগ করে আছো? রাগ করব কেন? রাগ করিনি। তাহলে আমার সাথে কথা বলছো না কেন? ফিমার পরিবারের সবাই আজ ফায়ানদের বাসায় থাকবে। রাহাত থাকতে চায়নি, তারপরও ফায়ানের মা জোর করে জোর করাতে দেখে গেছে। ফিমা তো খুবই রিহানকে পেয়ে ফিহান ফিমা তো খুব খুশি রিহানকে পেয়ে। রিহানকে কোলে নিয়ে ফিমা সারা বাড়ি ঘুরছে। একটা মাত্র ভাতিজা তার, অনেক ভালোবাসে। কি রে, তোর তো আজ পাত্তাই পাচ্ছি না। বাপের বাড়ির লোক পেয়ে কি জামাইকে ভুলে গেছিস? রিহানকে কোলে নিয়ে ফিমা চিপস খাওয়াচ্ছিল। এমন সময় ফায়ান সামনে এসে
হাত বাজ করে কথাটা বলে। ফিমা মুখের চিপসটুকু শেষ করে ফায়ানকে উত্তর দেয়, বললে কতি কি? কতি কি মানে? কানের গোড়ায় একটা কেলে বুঝবি মজা। মার তো কাশনি এখনো? এই তুমি আমার ফুফিলে মালবা? মালবা না, আমার পুপি মারলে তোমালে আমি কামল দেব। ওহো শ্বশুর মশাই, আপনাকে তো আমি খেয়ালই করিনি, খুব ভুল হয়েছে আমার, সরি। এবারের মতো ক্ষমা করে দিন, আর এমন হবে না। ফায়ান কান ধরে বলে। রিহান খুশি হয়। ঠিক আছে রিহান, তোমার মা একা একা আইসক্রিম খাচ্ছে, ওই রুমে গিয়ে দেখো, তোমাকেও ডাকছি খেতে। আত্মা। রিহান ফিমার কোল থেকে নেমে চলে যায়। ফায়ান এবার গিয়ে এসে ফিমাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন এসব? বাড়িতে লোকজন ভরপুর, কারোর সামনে পড়লে মান সম্মান থাকবো না? নামান আমাকে। তোর মান সম্মান আছে? অবশ্যই আছে, নামান বলছি। যেখানে নিয়ে নামানোর সেখানে নিয়েই নামাবো। ফায়ান ফিমাকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলেন কেন? ছোট বাচ্চাদের খুব পছন্দ তোর? ফায়ান ফিমার ফায়ান ফিমার দিকে এগোতে এগোতে বলে ওঠে। উত্তরে ফিমা জানায়, অবশ্যই অনেক পছন্দ, ছোট বাচ্চারা কি আদরে হয়। ফায়ান ফিমার কোমরে হাত জড়িয়ে কাছে কাছে টেনে নেয়। তো অসুবিধা কোথায়? একটা বাচ্চা হয়ে যাক। মানে? মানে হলো আমরা বাবু নিয়ে ফেলবো। এত তাড়াতাড়ি? জি ম্যাডাম। না, না এখন না, আরো পরে। আমি এখনো বাচ্চা নেওয়ার জন্য ফিট নই। ডাক্তার দেখাবো। ডাক্তার যদি বলে তুমি ফিট তাহলে বাবু নিব, নয়তো না। তারপরেও আমি এখন রেডি নই। ইন্টার শেষ করে অনার্স শেষ করি তারপর। ফিমার অসম্মতিতে তাকায় ফায়ান আর কথা বাড়ায় না। ফিমাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে। এক সপ্তাহ পর ফিমা আজ কলেজে এসেছে। ফায়ান ফিমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যায় তার কাজে। ফিমা কলেজে ঢুকে মাত্রই তাকে ঘিরে ধরে তার বান্ধবী লতা আর হাম। কি রে, বিয়ে করে ফেললি, জানালিও না? দাওয়াতও তো দিলি না, এমন বেইমানি কিভাবে করলি? শান্ত হ, আমার বিয়ে যে আমিই জানতাম না। তোদের কি করে দাওয়াত দিতাম? মানে কি, ফাইজলামি করিস নাকি? ফিমার পিঠে চাপড় দিয়ে কথাটা বলে ওঠে লতা। ফিমা মুচকি হেসে হেসে বলে, আয় বিস্তারিত বলছি। তারপর ফিমা তাদেরকে সবটা খুলে বলে। সবটা শুনে লতা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হাসছিস? তো কি করব, পুরো তো সিনেমার কাহিনীকেও হার মানাবে। ঠিক বলেছ লতা। ফায়ান ভাইয়ার মতো এমন সাহসী হলে কবেই নিজের ভালোবাসার মানুষকে নিজের করে নিতে পারতাম। হিমা প্রশ্ন করে আরহামকে, তোর ভালোবাসার মানুষ আছে নাকি? ছিল, তবে এখন নেই। ওহো মন খারাপ করো না, কেউ না কেউ তোমার জন্য ঠিকই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। হুম। ফিমার কলেজ শেষে ফায়ান ফিমাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসে। রাহাত এখনো রেগে আছে ফায়ানের উপর, আর সেই রাগটা পড়েছে ফিমার উপর। ফিমা সাথে ফিমার সাথে রাহাত কথা বলে না তেমন করে। তার জন্য ফিমার মনটা খুব খারাপ। তাই আজ ফায়ান সিদ্ধান্ত নিয়েছে তার আর রাহাতের মধ্যে সবটা ঠিক করে নেবে, যাতে ভাই বোনের সম্পর্কটাও আগের মতো হয়ে যায়। হিমাদের বাড়িতে এসে দেখে রাহাত বাড়িতে নেই। তাই ফায়ান রাহাতের রুমে এসে বসে রিহানের সাথে কথা খেলছে। বেশ কিছুক্ষণ পর রাহাত রুমে ঢুকে ফায়ানকে দেখে রুম থেকে চলে যেতে নিলে ফায়ান ডেকে ওঠে, কি রে, রাগ কমেনি? রাহাত কিছু বলে না। ফায়ান আবারও বলে ওঠে, তুই এমন তুই এমন উফ ফুলাইয়া থাকলে তোর বোনের উপর যদি নির্যাতন করি তাহলে হয়তো তোর রাগ কমবে, তাই না? রাহাতকে রাগানোর জন্যই মূলত ফায়ান কথাটা বলেছে। হয়েছেও তাই। মুহূর্তেই রেগে যায় ফায়ান। রেগে দিয়ে এসে ফায়ানের কাছে দাঁত কিরমির করে বলে ওঠে, এত নাটক করে বিয়ে করে আবার নির্যাতন করবি কেন? তা করব না কেন? না করার কারণ আছে নাকি? কারণ না থাকলে বিয়ে করেছিস কেন? মন চাইছে তাই। ফায়ান পকেটে হাত দিয়ে ভাব নিয়ে কথাটা বলাতে রাহাতের রাগ হয় এর দ্বিগুণ বেড়ে যায়। ফায়ানের কলার চেপে ধরে বলে ওঠে, আমার বোনকে যদি কষ্ট দিস ফায়ান, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনেক আদরের বোন আমার, রাখতে না পারলে আমার বোনকে আমায় দিয়ে দে। ফায়ান নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, বোনের প্রতি যখন এতই টান তখন বোনের সাথে কথা বলিস না কেন? রাগ তো তুই আমার সাথে, সেটা সীমার সাথে দেখাস কেন? রাহাত এবার দমে যায়। আসলেই তো রাগ তো ফায়ানের উপর। রাহাত তো এতদিন শুধু শুধু ফিমার সাথে রাগ দেখিয়েছে। ফায়ান আবারও বলে ওঠে,
বোনের কষ্ট তুই সহ্য করতে পারিস না, তাহলে সেই বোনকে তুই কেন কষ্ট দিলি? শুধু কি মুখেই বলিস নাকি এসব? মানছি আমি জোর করে বিয়ে করে ঠিক করিনি, কিন্তু আমি আর ফিমা তো ভালোই আছি, ফিমাও মেনে নিয়েছে। এমন নয় তোর বোন আমাকে বোনকে আমি কষ্টে রেখেছি বা তোর বোন আমার সাথে সংসার করতে চায় না। তাহলে তুই এখনো কিসের জন্য রাগ করে আছিস? রাহাত কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ফায়ান আবারও বলতে শুরু করে, তুই জানিস ফিমা এই কয়দিন কতটা মন খারাপ করেছিল, তুই আর ওর সাথে কথা বলিসনি তার জন্য। দোষ তো আমি করেছি, আমার সাথে কথা বলিস না, ইটস ওকে, বাট ফিমা তো তোর বোন, সে তো কিছু করেনি, তবে এত রাগ কেন তোর? রাগ কেন বুঝিস না তুই? আমার বোনকে আমার অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে এলি, আবার আমার অনুমতি ছাড়াই তোর বাড়িতে নিয়ে গেলি। একবার কি প্রয়োজন মনে করিসনি আমার মতামতটাকে দাম দেওয়ার? বাবা মায়ের অবর্তমানে আমি ফিমার গার্ডিয়ান। কই সেটাও তো মানিসনি। মানছি আমি ভুল করেছি, তার জন্য সরি। এত সহজেই সরি বলে দিলি, অথচ কাজগুলো এত সহজ করিসনি। ভাই, কইছে মাফ কর, আর জীবনে এমন হবে না। হওয়ার চিন্তাও করিস না, আমার বোনকে ছাড়া আর কাউকে মরেও আনিস না, মনেও আনিস না। ফায়ান হেসে রাহাতকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুই সরি অ্যাকসেপ্ট করলে আনবো না, নয়তো আনবো। রাহাত ফায়ানের ফিটে চাপড় দিয়ে হেসে বলে ওঠে, সরি অ্যাকসেপ্টেড, তবে আমার বোনের খেয়াল রাখতে হবে। সেটা তো রাখবই, চৌধুরানী যে আমার। ওদেরকে জড়িয়ে ধরতে দেখে আড়াল চোখ থেকে ফিমা আর লিনা বেরিয়ে আসে। ফিমা আসাতেই রাহাত হাত বাড়িয়ে ফিমাকে ডাকে। ফিমাও রাহাতকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাহাত ফিমার চোখ মুছিয়ে দিয়ে বলে ওঠে, সরি বোন, এতদিন তোর সাথে কথা না বলার জন্য। ইটস ওকে, আর এমন করবা না, এমন করলে আমিও আর কথা বলতে আসবো না। তোর জামাইকে সামলে রাখিস, তাহলে আর এমন হবে না। কেন, আমি কি ছোট বাচ্চা যে খালি ভুল করতেই থাকবো? আজব। পাশ থেকে লিনা কিলকিল করে হেসে ওঠে, ছোট বাচ্চা না, তবে সময় মতো বিয়ে করলে বাচ্চার বাপ হয়ে যেতেন। বলেই লিনা আবারও হেসে ওঠে। আর ফায়ান, সে তো রেগে ভুম। এই তুই কি আমাকে বুড়ো বলছিস? একদমই না, আমি কখন বললাম? আপনি তো বলছেন যার যার মনে যেটা ও কি দে সেটা। তবে রে দাঁড়া। লিনাকে আর ভাইকে লিনা দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। এটা দেখে ফিমা, রাহাত, রিহান সবাই হেসে ওঠে। সমাপ্ত। আড়ালে ভালোবাসি। সাদিয়া ইসলাম। গল্প পড়ায় অনেক ধরনের ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা সবাই নিজ গুণে ভুলটা দেখে নেবেন আর মাফ করে দিবেন। আমাদের গল্পগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করব সবসময় সবার চ্যানেল থেকে ভালো ভালো গল্প আপনাদের জন্য উপহার দিতে। ঠিক আছে, আজকের জন্য বিদায়। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।